ওকে, তাহলে বরাবরের মতো আমরা কমান্ড প্রম্পট এটা চালু করে নেই। সেখান থেকে আমার ড্রাইভে যাচ্ছি, এই ড্রাইভ। দেন হচ্ছে আমি আমার ডিরেক্টরিটা চেঞ্জ করব। চেঞ্জ করে আমাদের যে ফোল্ডার ছিল সেই ফোল্ডারে যাব। দেন সেখান থেকে আরেকটা ফোল্ডার আমার তৈরি করা ছিল। মূলত আমরা এই ফোল্ডারটাতে কাজ করছিলাম। তো এই ফোল্ডারটা কি অবস্থা সেটা যদি আমি দেখতে চাই, তাহলে স্টার্ট স্পেস দিয়ে ডট এটা দিলে অটোমেটিক ফাইল এক্সপ্লোরার এটা ওপেন হবে, অটোমেটিক্যালি এটা ওপেন হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে এই যে ওস্তাদ থিম ব্যাচ ওয়ান, এইখানে আমরা আছি বর্তমানে, এটা দেখাচ্ছে। আচ্ছা, এখন আম, এখানে দেখেন আমরা কিছু কাজ করছিলাম। এখানে আমাদের মোট তিনটা ক্লাস হয়েছে। আজকে হবে M2C2 ক্লাস, তাই না? আর এই ক্লাসটা, এটাকে একটু রিনেম করে দেয়, এটা মূলত হবে M1C2। আর আজকেরটা হবে আমাদের M2C2 এই ক্লাস। তো প্রথমত আমরা এখানে একটা ডিরেক্টরি তৈরি করব বা একটা ফোল্ডার তৈরি করব। তো এটার জন্য যদি আমরা ভুলে যেয়ে থাকি, তাহলে হেল্প, এটা প্রেস করব, হেল্প লিখে। আর এখানে আমরা আহ, যে কমান্ড গুলো আছে সেই কমান্ড গুলো আমরা এখান থেকে দেখে নিতে পারবো যদি ভুলে যায় আর কি। তো যাই হোক, আহ আমাদেরকে যে কমান্ড দিতে হয় একটা ফোল্ডার তৈরি করার জন্য, সেটা হলো মেক ডিরেক্টরি, দেন হচ্ছে ফোল্ডারের নেম M2C2। আচ্ছা, এখানে দেখেন M2C2 নামে একটি ফোল্ডার তৈরি হলো। এখন আমরা এই ফোল্ডারটার মধ্যে প্রবেশ করব। তো M2C2 এন্টার। আমরা এখন ফোল্ডারের মধ্যে আসলাম। এই জায়গাতে আমরা এখন ফাইল তৈরি করব। তো যেহেতু আমরা সিএসএস নিয়ে কাজ করছি বা কাজ করব, তো তার আগে আমরা দেখি সিএসএস এর কোন পর্যন্ত আমরা দেখেছিলাম। বেসিক কিছু ইয়েগুলো দেখেছিলাম, সিএসএস সিলেক্টরস, এই জিনিসগুলো হয়তো দেখেছিলাম। এবং কিভাবে সেটা ইমপ্লিমেন্ট করতে হবে তার একটা পার্ট আমরা দেখেছিলাম, যে স্টাইল ট্যাগ ইউজ করে। হুম, তো আমরা তাহলে হচ্ছে আজকে এই কমান্ড লাইন যেটা আছে বা সিএমডি, এটা ইউজ করে হচ্ছে এখানে একটা ফোল্ডার তৈরি করবো। যে এই M2C2, আমরা এই ক্লাসটার মধ্যে জানি M2C2, এটা দেখেন এখন ফাঁকা আছে, এখানে আমরা একটা ফাইল তৈরি করব। তো ফোল্ডার তৈরি করার জন্য হচ্ছে এমডি, আর ফাইল তৈরি করার জন্য আহ, যেটা করতে হবে সেটা হলো ইকো। হ্যাঁ, ইকো, তারপরে হচ্ছে স্পেস দিয়ে এই ব্র্যাকেট দিতে হবে। দেন এখানে হচ্ছে আপনার ফাইলটার নাম দিতে হবে। ধরেন আমি নাম দিতে পারি হচ্ছে এরকম সিএসএস। আচ্ছা, এখানে আমি লিখি হচ্ছে class2.css, ফাইলের এক্সটেনশন class2.css একটা নাম দিলাম। দেন এন্টার। এন্টার দিলে দেখেন এখানে class2.css এই ফাইলটা কিন্তু তৈরি হয়েছে। ওকে, এটা আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, এখন আমরা এই পুরো জিনিসটাকে হচ্ছে আহ, আমাদের ভিএস কোডে ওপেন করতে চাচ্ছি। তো এই জন্য কোড স্পেস ডট এন্টার। তাহলে ভিএস কোডে এটা চলে আসবে, যে M2C2, তার ভিতরে হচ্ছে আমরা যেটা ফাইল তৈরি করলাম সেই ফাইলটা class2.css। তো এটাতে যদি আমরা যাই, তাহলে দেখেন এখানে ইকো ইজ অন। হ্যাঁ, যেহেতু আমরা ইকো দিয়ে হচ্ছে ফাইলটা ইয়ে করেছি, ফলে ডিফল্ট ভাবে সে এখানে একটা টেক্সট দিয়ে দেয়। তো এটা আমাদের দরকার নাই, আমরা এটা উঠাই ফেললাম, এখন ফাইলটা সেভ করলাম। একইভাবে এখানে হচ্ছে আমরা একটা HTML তৈরি করব। তো আমরা আবারও আহ, ইয়াতে যাই, আমাদের যে কমান্ড প্রম্পট, এখানে CLS এটা দিলে হচ্ছে এটা আমার ক্লিয়ার হয়ে যাবে। তো ক্লিয়ার করে নিলাম। এখানে আমি আরেকটি ফাইল তৈরি করব। ধরেন সেটার নাম দিচ্ছি ইকো। আচ্ছা, ইকো দিয়ে তো দেখালাম, এবার অন্য আরেকটা ইয়ে করে দেখাই। আরেকটি উপায় এটা তৈরি করা যায়, সেটা হলো টাইপ স্পেস দিয়ে লিখতে হবে নাল, দেন এই অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপরে হচ্ছে এখানে ফাইলের নেম। তো আমরা class2.html এক্সটেনশনটা চেঞ্জ করে দিলাম।
কারণ আমরা তো সিএসএস গুলো এইচটিএমএল এ দিব, সো আমাদের এখানে একটা এইচটিএমএল ফাইলও প্রয়োজন। তাহলে টাইপ নাল, তারপর হচ্ছে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট বা গ্রেটার দেন লেস দেন যে সাইন গুলোর ভিতরে একটি, তারপর হচ্ছে ক্লাস টু ডট এইচটিএমএল। ডট এইচটিএমএল এটা হচ্ছে ফাইলের এক্সটেনশন, দেন হচ্ছে এন্টার। তো এখানে দেখেন এই যে ক্লাস টু ডট এইচটিএমএল এই ফাইলটা তৈরি হয়েছে, এবং এটাতে যদি আমরা ক্লিক করি দেখেন এইবার কিন্তু এই ফাইলটার মধ্যে কিছু নেই। হ্যাঁ, তো এটা হলো মূলত ডিফারেন্স। যখন আমি টাইপ নাল দিব তখন এর ভিতরে কিছুই থাকবে না, আর যদি ইকো দিয়ে প্রিন্ট করি বা ফাইল তৈরি করি তখন একটা ডিফল্ট টেক্সট থাকে। তো যাই হোক, এইচটিএমএল এটা তৈরি হয়েছে, এখন এটাকে আমরা একটু যে বেসিক স্ট্রাকচার আছে সেটা করে নিই, যে HTML5 বা এইচটিএমএল লিখে যদি আমরা সরি HTML:5, হ্যাঁ, দেন হচ্ছে আমরা ট্যাব প্রেস করব, তাহলে আমাদের এটা অটোমেটিক তৈরি হয়ে যাবে। তারপরে আমরা এখানে, হ্যাঁ, লিখি সিএসএস, যেহেতু আমরা সিএসএস নিয়ে কাজ করব। তো ইনিশিয়ালি এখানে আমি একটা টেক্সট নেই, সিএসএস সেভ করলাম। এরপরে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার। ওকে, আমাদের এটা চলে আসলো। হ্যাঁ, তো আজকে আমরা আহ, আচ্ছা, প্রিভিয়াস ক্লাসটা একটু রিপিট করে নিই, তাহলে হয়তো একটু সুবিধা হবে। তো এখানে আমরা যেটা করেছিলাম এর আগের দিনে, যে হেডের ভিতরে আমরা স্টাইল অ্যাড করতে চাইলে হেডের ভিতরে আমাদেরকে স্টাইল অ্যাড করতে হয়, এবং এই জন্য স্টাইল এই ট্যাগ ইউজ করতে হয়। এবং সেখানে গিয়ে H1 একটা সিলেক্ট করো, অর্থাৎ আমরা H1 কে হচ্ছে স্টাইলিং করব। তো H1, তারপরে হচ্ছে কার্লি ব্রেসেস, দেন হচ্ছে এখানে সিএসএস যে রুলস গুলো আছে সেগুলো দিতে হয়। তো আমরা আপাতত ডিফল্ট ভাবে এটা কালার দিয়ে দেই, কালার রেড। সেভ করলাম। তার মানে আমাদের স্টাইলটা যেহেতু চেঞ্জ হয়েছে, ব্ল্যাক ছিল এখন রেড হয়েছে, তাতে বোঝা যাচ্ছে যে স্টাইলটা অ্যাপ্লাই হয়েছে। তো এটা এটা ছিল একটা উপায় যে কিভাবে আমরা এইচটিএমএল এর সাথে সিএসএস কে কানেক্ট করবো, এটা হচ্ছে একটি উপায়। ওকে, তো এখন এইটা ছাড়া আর কিভাবে ইয়া করতে হয়, মানে কিভাবে অ্যাড করা যায়, দেখেন এখানে যদি আমি এভাবে স্টাইল ট্যাগের ভিতরে এইভাবে যদি সিএসএস লিখতে যাই, তাহলে হয়তো আমার এখানে আরো কিছু ট্যাগ থাকবে। এই এইচটিএমএল ফাইলটা আমার অনেক বড় হয়ে যাবে। তো যখন অনেক বড় ফাইল হয়ে যাবে তখন এইভাবে স্টাইল লেখাটা আসলে এই জায়গাতে এই ফাইলটাও কিন্তু বড় হয়ে যাবে। তো এই জন্য আরেকটা উপায় আছে এইটাকে, মানে সিএসএস টাকে অ্যাড করার জন্য। তো এইটার জন্য আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করি, অ্যাসেটস নামে একটা ফোল্ডার তৈরি করি। এই অ্যাসেটস এর ভিতরে আরেকটি ফোল্ডার তৈরি করি আমরা, সেটা হলো সিএসএস। দেন এই সিএসএস এর ভিতরে আমাদের ফাইল থাকবে, ধরেন আমরা নাম দিলাম স্টাইল ডট সিএসএস। ওকে, স্টাইল ডট সিএসএস। আচ্ছা, তাহলে আমরা যেটা করলাম অ্যাসেটস, তার ভিতরে সিএসএস, তার ভিতরে স্টাইল ডট সিএসএস। আমরা একটু ফাইল এক্সপ্লোরারে যাই, তাহলে হয়তো আর একটু ভালো বুঝতে পারবো। যে দেখেন এই যে অ্যাসেটস, অ্যাসেটস এর ভিতরে হচ্ছে সিএসএস ফোল্ডার, তার ভিতরে হচ্ছে স্টাইল ডট সিএসএস। ওকে, তো এই স্টাইল ডট সিএসএস এইটার ভিতরে হচ্ছে আমরা কাজ করব। এখানে আমরা স্টাইল লিখবো, সেই স্টাইলটা আমাদের এইচটিএমএল এর সাথে কানেক্ট করে দিতে হবে। তো এই জন্য আমরা এই স্টাইলটা আমাদের আর কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এটা আপাতত থাক, এটা হচ্ছে আমরা কমেন্ট করে রাখি। ওকে, কমেন্ট করে দিলাম। তো একটু ব্রাউজারে আসি, স্টাইলটা চলে গেছে। আচ্ছা, এখন দেখেন এই স্টাইলটা, এই যে যে স্টাইল ডট সিএসএস, এটা আমরা এখানে কিভাবে ইনক্লুড করব। হুম, কারণ এটা তো আছে অন্য একটা ফোল্ডারে, তো ওখান থেকে আমাদের এটা নিয়ে আসতে হবে। তো এটা বুঝতে হয়তো একটু অসুবিধা হচ্ছে, এই জন্য আমি আরেকটা ফোল্ডার তৈরি করি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। যদিও আমরা জেএস নিয়ে এখন কাজ করব না, আপাতত জেএস টা থেকে যায়। এবং জেএস এর ভিতরে আমরা আরেকটি ফাইল নিয়েছি, সেটা হলো মেইন ডট জেএস। এটা আমাদের এখন লাগবে না, বাট এটা রাখলে আপনারা বুঝতে পারবেন যে স্ট্রাকচারটা কিভাবে আছে, একটা থাকলে বোঝা যায় না। আচ্ছা, এখন দেখেন আমরা এটা হচ্ছে আমাদের এইচটিএমএল। এখন খুব একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন বা বোঝার চেষ্টা করবেন।
আমরা আছি হচ্ছে এইচটিএমএল, অর্থাৎ এই যে এই লেভেলটাতে এইচটিএমএল। তাহলে এইচটিএমএল ক্লাস টু ডট সিএসএস, তারপর হচ্ছে জেএস ফোল্ডার, সিএসএস ফোল্ডার, অ্যাসেটস ফোল্ডার, এগুলো সব কিন্তু একটা লেভেলে আছে, একই লেভেলে আছে। যদি আমরা ফাইল এক্সপ্লোরারে আসি, তাহলে দেখেন, এটা একটু ব্যাক করি। এই যে এইখানে দেখেন যে M2C2 তার ভিতরে কিন্তু আমাদের ক্লাস টু আছে এবং অ্যাসেটস আছে, এই দুইটা ফাইল বা ফোল্ডার, ফাইল ফোল্ডার একই লেভেলে আছে। আচ্ছা, তো এখানে আরেকটা জিনিস করি আমরা, ক্লাস টু, এটা আমাদের এখন আর লাগবে না, এটা রিমুভ করে দিই। হুম, আচ্ছা, তাহলে যেটা দাঁড়াচ্ছে এই যে এখন খেয়াল করেন যে ক্লাস টু এবং অ্যাসেটস এই দুইটা সেম লেভেলে আছে। এখন আমরা এখানে আহ, এই অ্যাসেটস এর ভিতরে সিএসএস, তার ভিতরে যে স্টাইল ডট সিএসএস, সেইটা এই এইচটিএমএল এর মধ্যে অ্যাড করতে হবে। তো এইটার জন্য আমরা কি করব? তো এটার জন্য যেটা করতে হয়, একটা ট্যাগ আছে, সেটা হলো লিংক। ঠিক আছে? তো যেহেতু আমরা ভিএস কোড ইউজ করছি, আচ্ছা আমি দুইটাই দেখাই আলাদা আলাদা করে। এই লিংক লিখে যদি আমি ট্যাব প্রেস করি, তাহলে দেখেন অটোমেটিক এই জিনিসটা চলে আসলো। এখানে রিলেশন হচ্ছে স্টাইল শিট, যেহেতু আমরা সিএসএস ইউজ করতেছি, তো এই জন্য স্টাইল শিটটাকে সে রিলেশন করে নিচ্ছে। এইচ রেফ, এটা হচ্ছে এখানে পাথ বলে দিতে হয়, যেমন আমরা অ্যাং করে দেখেছিলাম এইচ রেফ, ঠিক সেম ভাবে এখানে পাথটা বলে দিতে হবে যে কোন সিএসএস ফাইলটা আমার এই এই এইচটিএমএল এর সাথে কানেক্ট করতে হবে। তো আমরা কানেক্ট করব কাকে? আসলে আমরা কানেক্ট করব হচ্ছে স্টাইল ডট সিএসএস। তো এই স্টাইল ডট সিএসএস আসলে আছে কার মধ্যে? অ্যাসেটস ফোল্ডারের মধ্যে। আর আমরা আছি কোথায়? যে আমি যেহেতু এইখানে লিখতেছি লিঙ্ক, এই জায়গাটা হচ্ছে আমাদের একেবারে রুট লেভেল, অর্থাৎ আমি আছি এইচটিএমএল এর ভিতরে। তাহলে এখান থেকে আমাকে যেতে হবে কার মধ্যে? অ্যাসেটস এর মধ্যে। তো এই জন্য আমি আগে লিখবো ডট, একটা ফরওয়ার্ড স্ল্যাশ, আচ্ছা, ডট ফরওয়ার্ড স্ল্যাশ, এইটা মানে হলো যে এইচটিএমএল এবং এই এইচটিএমএল যে লেভেলে আছে সেইটা। তো ডট ফরওয়ার্ড স্ল্যাশ এইটা আপাতত আমরা ইগনোর করি। তো ওইটা ইগনোর করলেও চলবে, কোনো সমস্যা না, ভিএস কোড ওটা বুঝতে পারে। তো আমি আছি হচ্ছে এইচটিএমএল ফাইলের মধ্যে, সেখান থেকে আমাকে ঢুকতে হবে অ্যাসেটস এর মধ্যে। যেহেতু সেম লেভেলে আছে, তাই আমরা ডিরেক্টলি এখানে ঢুকতে পারবো অ্যাসেটস। তারপরে হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ অ্যাসেটস এর ভিতরে দেখেন আবার কি আছে? সিএসএস। তাহলে অ্যাসেটস এর ভিতর থেকে আমাকে সিএসএস এর মধ্যে আসতে হবে। দেন সিএসএস এর ভিতরে কি আছে? স্টাইল ডট সিএসএস, স্টাইল ডট সিএসএস। ওকে, আমার ফাইলটা এই যে স্টাইল ডট সিএসএস ফাইল, এইটা এই ক্লাস টু ডট এইচটিএমএল এইটার সাথে কানেক্ট হয়েছে। এখন কানেক্ট হয়েছে যে এটা আমরা চেক করব কিভাবে? তো এইখানে দেখেন এই যে H1 CSS যে টেক্সটটা, এটা কিন্তু এখন ব্ল্যাক আছে। তো আমরা এটাকে স্টাইলিং করব, অর্থাৎ H1 এর এই টেক্সটটাকে কালার করে দেব এবং সেটা রেড কালার করব। তো যেহেতু এটা লেখা আছে, আমি এইটাই কপি করলাম। এখন আমরা যাব হচ্ছে স্টাইল ডট সিএসএস এইটার মধ্যে, এখানে এসে আমি এটা দিয়ে দিচ্ছি। এবং স্টাইল ডট সিএসএস এইখানে আমরা বলছি কি যে H1 নামে যে ট্যাগ আছে সেটার কালার রেড করে দিতে হবে। তো এটা আমি সেভ করলাম। সেভ করে এবার আমরা ব্রাউজারে আসি। তাহলে দেখেন টেক্সটটা কিন্তু চেঞ্জ হয়েছে। তার মানে আমাদের যে সিএসএস টা বা সিএসএস ফাইল, এইটা এইচটিএমএল এর সাথে কানেক্ট হয়েছে। যদি চেঞ্জ না হতো, তাহলে আমরা ধরে নিতাম এটা কানেক্ট ঠিকঠাক মতো হয় নাই। আচ্ছা, এখানে হয়তো আমরা ফন্ট সাইজ দিতে পারি। ফন্ট সাইজ, ফন্ট সাইজ দেই 150 পিক্সেল। সেভ করলাম। এখন এখানে আসলে আমরা এটা দেখতে পাচ্ছি যে সিএসএস টা টেক্সটের সাইজটা বড় হলো। এটাতে এবার আমরা একটু ইন্সপেক্ট করি। ইন্সপেক্ট, দেন হচ্ছে এলিমেন্টস, তারপরে যে যে হেড, এই হেডের ভিতরে দেখেন এই যে লিংক, যে স্টাইল শিটটা সেটা পেয়েছে। ওকে, আর এটা হচ্ছে আমাদের আহ অন্য একটা, এটা ক্রম এক্সটেনশন থেকে এসছে, এটা বাদ। তো এই যে দেখেন লিঙ্ক, স্টাইল শিট, আর আমরা যেটা দিয়েছিলাম যে অ্যাসেট সিএসএস, তার ভিতর থেকে স্টাইল ডট সিএসএস। বাকি এই জিনিসগুলো এখন আপাতত বোঝার দরকার নেই। আচ্ছা, এখন এটা আরেকটা
আরেকটা কাজ আমরা করতে পারি যে এটা ঠিকঠাক মতো কানেক্ট হচ্ছে কিনা, সেটা হলো যে ব্রাউজারের এখানে এসে যে কোনো একটা জায়গায় ক্লিক করে কন্ট্রোল ইউ, কন্ট্রোল ইউ যদি করি, তাহলে হচ্ছে দেখেন এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে অন্য বিষয় যে আমরা যে লাইভ সার্ভার ইউজ করতেছি, সেই লাইভ সার্ভারের কোড এগুলাকে আমরা আপাতত ইগনোর করি। তো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে দেখেন আমরা যেটা করেছিলাম, স্টাইল, এটাকে কমেন্ট করেছি, আর আমরা যে ফাইলটা দিয়েছি সেটা হচ্ছে এইটা। হ্যাঁ, তো এখন এইটার উপরে যদি হোভার করে দেখেন আইকন চেঞ্জ হচ্ছে। আমরা যদি এটার উপরে ক্লিক করি তাহলে দেখেন আমার যে সিএসএস টা সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আমরা আমাদের যে সিএসএস টা সেটা এখানে এসেছে। তো এইভাবে আমরা এটা চেক করে নিতে পারি। তো যাই হোক, এটা মাঝে মধ্যে আমাদের কোডগুলো ডিবাগ করার জন্য প্রয়োজন পড়ে, তো রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করে আমরা দেখতে পারি, অথবা কন্ট্রোল ইউ প্রেস করলেও আমরা আমাদের যে ফাইলটা আছে সেটা দেখতে পাবো এবং এখান থেকে এই জিনিসগুলো আমরা দেখে নিতে পারি। আচ্ছা, এখন এখানে আরেকটা জিনিস দেখেন যে যদি আমরা এই এলিমেন্টের উপরে ক্লিক করে এই ব্রাউজারের উপরে এই জায়গাতে আসি আর কি, এই জায়গাটাতে দেখেন, অথবা হচ্ছে আরেকটা কাজ করি, তো আমরা কোডে ফিরে যাই। এখানে দেখেন আমাদের এটা হচ্ছে বডি, তাই না? এটা হচ্ছে একটি বডি ট্যাগ। তো এই বডি ট্যাগটাকে আমরা একটা স্টাইল করি, বডি ট্যাগ। আমি এটা উপরে দিচ্ছি, বডি, দেন হচ্ছে এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু। তাহলে বডির ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো এখানে দেখেন বডিতে যখন আমরা এটা দিয়েছি তো বডির ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখন এইটা দেখানোর উদ্দেশ্য হলো যে এই যে এইখানে যদি আমরা আসি, হ্যাঁ, এখানে দেখেন ডিফল্ট কিছু স্টাইল আগে থেকে পাচ্ছে। তো এটা দরকার হলে উঠাই দেই আবার, এটা আমাদের দরকার নেই এখন। এই জায়গাতে যদি আসি, এই যে এইচ ওয়ান এর এর আগের দিনে বলেছিলাম এই যে উপরের যে কালারটা উপরের দিকে, এটা দেখবেন যে এটা হচ্ছে মার্জিন, একটা মার্জিন ডিফল্ট ভাবে পায়। যখন আমি এই এইচ ওয়ান এর উপরে হোভার করলাম তখন দেখেন এই যে এই পাশটা আর এই পাশে একটু ফাঁকা দেখাচ্ছে। হ্যাঁ, তো এই যে দুই পাশে যে ফাঁকাটা দেখাচ্ছে এটার কারণ হলো যে প্রত্যেকটা ব্রাউজার তাদের ডিফল্ট কিছু কোড থাকে, এক একটা ব্রাউজার এক এক রকমের থাকে। তো আহ, এই যে বডিতে যেটা আছে, বডিতে ডিফল্ট ভাবে একটা মার্জিন প্যাডিং পায়, যার কারণে হচ্ছে এইচ ওয়ান এই এলিমেন্টের দুই পাশে আহ, মানে ফাঁকা অংশ দেখাচ্ছে। তো প্রথমত এটাকে আমরা রিমুভ করে দেব, অর্থাৎ এটা যেন না পায়। তো এইটার জন্য আমাদের একটি সিলেক্টর আছে, সেই সিলেক্টরটা হচ্ছে স্টার সিলেক্টর। স্টার এর অর্থ হলো অল, স্টার অর্থ হলো অল, মানে সব কিছুকে সে সিলেক্ট করে ফেলবে। তো স্টার, তারপরে হচ্ছে কার্লি ব্রেসেস, এরপরে আমরা করব কি যে মার্জিন, এটাকে 0 করে দিব। তারপরে হচ্ছে প্যাডিং, এইটাকেও হচ্ছে আমরা 0 করে দিব। তারপরে আউটলাইন, এইটা নান করে দিব। আপাতত এটা মনে রাখলেই চলবে, ধীরে ধীরে আমরা এই জিনিসগুলো বুঝতে পারবো। যে মার্জিন 0 করে দিলাম, প্যাডিং 0 করে দিলাম, আউটলাইন এটাকেও 0 করে দিলাম। তো এইটা এইটা ইউজ করে আমরা ব্রাউজারের ডিফল্ট যে মার্জিন প্যাডিং বা আউটলাইন এইটাকে আমরা রিমুভ করে দিতে পারি। হ্যাঁ, এটা মার্জিন 0 করে দিয়েছে, ফলে কোনো মার্জিন বা কোনো প্যাডিং আর এখানে বাই ডিফল্ট থাকবে না। এবার দেখেন এই সিএসএস টা কিন্তু একেবারে গায়ে গায়ে লেগে গেছে, এবং ওই যে বলছিলাম যে স্টার মানে হচ্ছে অল। এবার যদি আমি এইচ ওয়ান এর উপরে হোভার করি তাহলে দেখেন এইচ ওয়ান এর উপর নিচ থেকে যে মার্জিনটা সেটা কিন্তু চলে গেছে। তো এটা আরেকটু ভাবে বোঝা যায়, যেমন আমরা বডি, এই যে বডিতে আসলাম, বডিতে দেখেন আমরা কি করেছি, স্টার দিয়ে সেখানে যে মার্জিন প্যাডিং দিয়েছি। আপনি যদি ডিবাগ করতে চান বা একটু লাইভ যদি এটা বুঝতে চান, তাহলে যেটা করা যেতে পারে সেটা হলো যে মার্জিনটা আমরা উঠাই দিলাম। দেখেন মার্জিন উঠিয়ে দেওয়ার সাথে সাথে দেখেন এই মার্জিনটা ফেরত চলে এসেছে। হ্যাঁ, বডিতে একটা মার্জিন পাচ্ছে সেটা কিন্তু পাওয়া যাচ্ছে। আবার যদি এটাকে চেক করে দিই তাহলে আমরা দেখেন এটা অটোমেটিক্যালি এটা চলে গেল। আচ্ছা, কেউ একজন মনে হয় মেসেজ দিয়েছেন।
আহ, আচ্ছা ভাই, আপনারা কি শুনতে পাচ্ছেন না আমার কথা? জি, শোনা যাচ্ছে তো। আচ্ছা, একজন মেসেজ দিয়েছেন যে শুনতে পায় না। ওকে, ঠিক আছে। মেবি ওনার হেডফোন বা স্পিকারে কোনো হ্যাঁ প্রবলেম। হ্যাঁ, এটা এটা হতে পারে। ওকে, ঠিক আছে। তো প্রথমত আমরা এই কাজটা শুরুর দিকে এটা আমরা করে নিব, হ্যাঁ। শুরুর দিকে আমরা এটা করে নেব। প্রথমত আমরা ব্রাউজারের ডিফল্ট যেটা এটা রিমুভ করে নিব, তাহলে আর আমাদের কোনো প্রবলেম থাকে না। ওই যে ডান বাম স্পেস উপর নিচে স্পেস এই বিষয়গুলো রিমুভ হয়ে যায়, এটা ইনিশিয়ালি করে নিতে হবে। ওকে, এবার আমরা হচ্ছে ইয়াতে যাই, আমাদের ওয়েবসাইটে আসি। তো এই যে দেখেন, এখানে বলা হচ্ছে সিএসএস হাউ টু, অর্থাৎ কিভাবে ইউজ করা যায়। তো এখানে এখন দেখেন এক্সটার্নাল সিএসএস, ইন্টারনাল সিএসএস, ইনলাইন সিএসএস। তো এক্সটার্নাল সিএসএস কোনটা, আমরা যেটা ইউজ করলাম, হ্যাঁ। এই যে এই এই সিএসএস টা কিন্তু আমাদের এইচটিএমএল এর ভিতরে নাই। এটা হচ্ছে বাইরের কোথাও থেকে নিয়ে আসা, এই যে যেটা আছে কিনা অ্যাসেটস ফোল্ডারের ভিতরে। তো এটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস, এবং সেই সিএসএস টা আমরা এখানে ইউজ করলাম, এবং আমি এখানে কমেন্ট করে দিচ্ছি এটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। আর এই যে স্টাইল ট্যাগ ইউজ করে যেটা করেছিলাম, এইটাকে বলা হয় ইন্টারনাল। কারণ দেখেন এই স্টাইলটা আছে কোথায়, এই স্টাইলটা কিন্তু আমাদের এইচটিএমএল এর মধ্যেই আছে, যার কারণে এটাকে বলা হয় ইন্টারনাল ইন্টারনাল সিএসএস। আচ্ছা, এটা হলো ইন্টারনাল সিএসএস, যেটা আমরা স্টাইল ট্যাগ দিয়ে ইউজ করি। আর ওকে, এখন আরেকটা আছে দেখেন, সেটা হলো ইনলাইন সিএসএস। তো ইনলাইন সিএসএস কোনটা? ইনলাইন সিএসএসটা হচ্ছে এই ট্যাগের সাথেই, মানে এলিমেন্ট এইচটিএমএল যে ট্যাগ আছে সেইগুলোতে আমরা ইউজ করি, হ্যাঁ। তো সেটা কিভাবে, সেটা হলো যে এখানে আমরা আসি, এইখানে আমরা লিখবো হচ্ছে স্টাইল, দেন এর ভিতরে আমাদেরকে এটা ইউজ করতে হবে। তো আমরা একটু দেখে আসি যে ইন্টারনাল ইনলাইন সিএসএস এর কোন এক্সাম্পল এখানে দেওয়া আছে কিনা। এই যে দেখেন, এইবার সুন্দর করে এখানে একটা ইয়ে দেওয়া আছে, ঠিক আছে, যে ইনলাইন স্টাইল কিভাবে ইউজ করতে পারে। ইনলাইন স্টাইলটা কিভাবে ইউজ করা যায় সেটা হচ্ছে স্টাইল, তারপরে হচ্ছে এখানে তার প্রপার্টিজ গুলো দিতে হয়। তো আমরা যেই কাজটি করব সেটা হলো যে স্টাইল, এইখানে আমরা দিই হচ্ছে টেক্সট অ্যালাইন, এটা সেন্টার করে দিলাম। তাহলে টেক্সটটা সেন্টারে যাওয়া দরকার বা সেন্টারে যাওয়ার কথা। তো আমরা দেখে আসি এটা ঠিকঠাক মতো গেল কিনা। এই তো দেখেন, এই যে স্টাইলটা, এই স্টাইলটা কোত্থেকে আসছে, এই স্টাইলটা কিন্তু আমাদের এই যে এখান থেকে আসছে, হ্যাঁ। এখন ডিফারেন্স গুলো আমরা একটু বোঝার চেষ্টা করি যদি। তো প্রথমত দেখেন বডিতে যে আমরা সিএসএস টা ইউজ করেছি, এই সিএসএস টা এই ইন্সপেক্টর এখানে দেখা যাচ্ছে স্টাইল ডট সিএসএস ওয়ান, হ্যাঁ। অর্থাৎ এটা বোঝাচ্ছে যে স্টাইল ডট সিএসএস নামে যে ফাইল আছে সেখানকার 1 নাম্বার যে লাইনটা আছে সেখান থেকে এটা আসছে। বা এইটার উপরেও যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এটা আমি এই জায়গাতে আবার দেখতে পাবো, হ্যাঁ। এই যে স্টার, সেখান থেকে অর্থাৎ 1 নাম্বার লাইন থেকে এই সিএসএস টুকু পাচ্ছিল। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে ইয়েতে যদি আসি, হেডের ভিতরে যদি যাই, তাহলে দেখেন এই জিনিসটা কিন্তু আমি এখানে দেখতে পাবো না, কারণ আমরা এটা কমেন্ট করে রেখেছি। তারপরে হচ্ছে H1, যেটা H1 এর উপরে যদি আমরা ক্লিক করি, তাহলে এইখানে দেখেন এবার H1 এর ভিতরে একটা স্টাইল পাচ্ছে হচ্ছে এই যে কালার রেড, ফন্ট সাইজ 50 পিক্সেল, এইটা পাচ্ছে হচ্ছে স্টাইল ডট সিএসএস এর 7 নম্বর লাইন থেকে। আর এই জায়গাটাতে কিন্তু আমাদের টেক্সট অ্যালাইন সেন্টার এটা নাই, এটা আমরা দিয়েছি কোথায়, ইনলাইনে। অর্থাৎ যেখানে ট্যাগ, সেই ট্যাগের সাথে আমরা স্টাইল দিয়েছি, এটাকে বলা হয় ইনলাইন। এবং ইনলাইন ট্যাগ গুলো যখন আপনি এটার উপরে ক্লিক করবেন, ওই জিনিসটা এই যে এখানে দেখা যাচ্ছে, যেমন এই যে টেক্সট অ্যালাইন সেন্টার, এটাকে আমি আনচেক করে দিলে লেফটে গেল, আবার যদি হচ্ছে চেক করে দেই তাহলে সেন্টারে চলে আসলো। তো এটা হচ্ছে আমাদের ইনলাইন সিএসএস। তো এই হলো 3টি প্রসেস, এই 3টা প্রসেস ইউজ করে হচ্ছে সিএসএস গুলো অ্যাড করতে হয়। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এক্সটার্নাল সিএসএস ফাইলে কাজ করব,
কিছু কিছু ক্ষেত্রে আমাদের ইনলাইন স্টাইলটা ইউজ করব। তো অধিকাংশ ক্ষেত্রে আমরা চেষ্টা করব ইনলাইন সিএসএস টা ইগনোর করতে। এটা বেস্ট প্র্যাকটিস না। হ্যাঁ, কিছু কিছু সিচুয়েশন আছে যেখানে আপনি ওইটা মানে ওইটা এড়িয়ে যাওয়া সম্ভব হয় না, তখন সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ইনলাইন স্টাইল ইউজ করতে হবে, কিন্তু আমাদের চেষ্টা থাকবে যে সমস্ত সিএসএস গুলো যেন আমাদের এক্সটার্নাল ফাইলে থাকে, তাহলে সেটা ম্যানেজ করা সহজ এবং কাজের ক্ষেত্রেও বেশ একটা ভালো প্রেফারেন্স আমরা পাবো, পারফরমেন্সটাও ভালো পাবো। তো এই ছিল হচ্ছে যে কিভাবে সিএসএস গুলো ইউজ করতে হয় সেই বিষয়টা। সিএসএস কমেন্টস, সিএসএস কমেন্টসটা কিভাবে কমেন্টস করতে হয় সেটা এবার দেখি যদি। তো এখানে আমরা আসি স্টাইল ডট সিএসএস। এখন এখানে এসে এই পুরোটুকুকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ, তাহলে এইটা কমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা কমেন্ট হয়ে যাবে। তাহলে এই কমেন্টের জন্য আহ, কি ইউজ করতে হবে? যেমন এখানে যদি আমি আবারও কমেন্ট করি, মানে সিএসএস ফাইলে যদি কমেন্ট করি, তাহলে দেখেন কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ, অর্থাৎ আপনি যদি ম্যানুয়ালি এটা টাইপ করেন, মানে দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ, তার মাঝখানে হচ্ছে দুইটা স্টার। ওকে, এর মাঝখানটাতে যেটা থাকবে, এর মাঝখানে যে কোডগুলো থাকবে সিএসএস ফাইলের জন্য, এটা হবে কমেন্ট। ঠিক আছে, তো এটা যদি আমাদের দরকার নেই, এখন আমরা এটাকে আনকমেন্ট করে দিই, আবার কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ, তাহলে এটা আনকমেন্ট হয়ে যাবে। তো কমেন্টের ব্যাপারটাও আমরা দেখলাম, কালার্স, কালার্স এর ব্যাপারটাও দেখেছি, বিভিন্ন ধরনের কালার আছে। আচ্ছা, তো কালারের এখানে আবার দেখেন আরজিবি কালার আছে, হেক্স কালার আছে। তো এই জিনিসগুলো আপনারা একটু তো অবশ্যই আপনাদেরকে এক্সপ্লোর করতে হবে, কারণ সমস্ত কিছু তো আসলে একটি দুইটি ক্লাসে দেখানো কষ্টকর। তো এখানে আমরা হেক্স কালার এটাতে যদি আসি, তো হেক্স কালারে দেখেন 6টা ভ্যালু থাকে। হ্যাঁ, আর আর জি জি বিবি, আসলে সব কালারই হচ্ছে আর জি বি, রেড গ্রিন ব্লু, এই তিনটি কালারের কম্বিনেশন করে তৈরি করা। ঠিক আছে, তো এইগুলাকে বলা হয় হেক্স ভ্যালু। হেক্স ভ্যালু এটা, এটা হচ্ছে হেক্স ভ্যালু। অর্থাৎ প্রথম দুইটা হচ্ছে রেড এর জন্য, পরের দুইটা হচ্ছে গ্রিন এর জন্য, তারপরের দুইটা হচ্ছে ব্লু এর জন্য। রেড, গ্রিন, ব্লু, এইভাবে কালার কম্বিনেশন তৈরি করতে হয় এবং শেষে সামনে একটা হ্যাশ সাইন থাকে। এইভাবে হচ্ছে কালার কোড গুলো জেনারেট হয়। তো এখানে যেমন ধরেন যে আমরা এই কালারটা যদি আমরা কপি করি, এই কোডটা কপি করবো। হ্যাঁ, তো আমরা তো আগের বারে দিয়েছিলাম হচ্ছে H1 এর কালার রেড। হ্যাঁ, এইভাবে নাম দিয়েও আমরা দিতে পারি, যেগুলো বেসিক কালার। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ওই কোডটা পেস্ট করে দিলাম। আচ্ছা, আমি এটা কপি করেছি, তো ইয়া সহ কপি হয়েছে। ওকে, আচ্ছা, তো এই দেখেন হ্যাশ, এই ভ্যালুটা দিয়ে দিলাম, এটাকে সেভ করলাম। এবার ব্রাউজারে আসি, আমাদের কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এবার যদি আমরা H1 এ আসি, তো এখানে দেখেন আমাদের কালারটা এখন হেক্স ভ্যালুতে আছে, এটাকে বলা হয় হেক্স ভ্যালু। ওকে, এটা আনচেক করে দিলাম, আবার কালো হয়ে গেল, আবার চেক করে দিলাম, এটা ঠিক হয়ে গেল। আচ্ছা, এটা হচ্ছে হেক্স ভ্যালু। এখন আরজিবি একটা ভ্যালু আছে, এখানে বিভিন্ন ধরনের কালার আছে, এগুলো আপনারা প্রয়োজনের সাথে সাথে শিখে যেতে পারবেন। এছাড়াও যদি মনে করেন যে এইটার উপরে ক্লিক করে, ভিএস কোড যারা ইউজ করবেন, এই আইকনটার উপরে ক্লিক করে এখান থেকে হচ্ছে বিভিন্ন কালার চেঞ্জ করে দেখবেন। আমি এই যে চেঞ্জ করতেছি, এখানে দেখেন ভ্যালুটা চেঞ্জ হবে। ওকে, তো এখান থেকে হয়তো কোনো একটা ভ্যালু আমরা সিলেক্ট করতে পারি। তারপরে হচ্ছে যে আমরা যদি এই কি বলে এটা, সবুজের ভিতরে কিছু একটা দেখি, তাহলে হচ্ছে এইভাবে দেখবো। আবার হচ্ছে ব্লু এর মধ্যে যদি দেখি, তাহলে এটাকে একটু ড্র্যাগ ড্রপ করে এখানে নিয়ে চলে আসলাম, তারপরে এখানে চলে গেলাম। আবার ওপাসিটির ব্যাপারটা যদি দেখি, তাহলে হচ্ছে এখান থেকে আমরা ওপাসিটির ব্যাপারটা দেখতে পাবো, এবং এখানে ভ্যালু গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এগুলো আমরা পরবর্তীতে কাজ করতে করতে শিখে ফেলবো, বেসিক আইডিয়াটুকু আমাদের থাকা দরকার। তো একটা ভ্যালু আমরা সিলেক্ট করেছি, এটাকে সেভ করলাম। আবারও যদি ব্রাউজারে আসি, তাহলে দেখবো আমাদের কালারটা এবার কারেন্ট কালারে চলে এসেছে। ওকে, তো আরেকটা কালার আছে, সেটা হচ্ছে আর জিবি। তো আরজিবি এই কালারটা কিভাবে দিতে হয়, এই যে আরজিবি আমরা যেটা বলছিলাম রেড গ্রিন ব্লু, এই মানে হেক্স ভ্যালুটাকে যদি আমরা আরজিবি ফরম্যাটে লিখি, তাহলে এটা এই কালার মানে এইভাবে লিখতে হয়। তো এই ভ্যালুটাকে আমরা কপি করি, কপি করে হচ্ছে আমরা
এইখানে শিফট অল্টার ডাউন করে নিলাম, উপরেরটা কপি করে কমেন্ট করে দিলাম, আর এই জায়গাটাতে আমরা এটা ইউজ করি। এই যে RGB এটা দিয়ে দিলাম, দেখেন ওই আগের ওই আগের যে কালারটা ছিল ওই কালারটা, আসলে ওই কালারই RGB ফরম্যাটটা হচ্ছে এইরকম। ওকে, RGB ফরম্যাটটা হচ্ছে এইরকম। আচ্ছা, এখন এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো RGBA। অর্থাৎ আমরা এই কালারটা যদি একটু ওপাসিটি দিতে চাই, তাহলে এখানে এ দিতে হয়, আর এইখানে কমা দিয়ে অপাসিটি ভ্যালু দিতে হয়। অপাসিটি ভ্যালু হচ্ছে 1 থেকে শুরু করে 0.1.3 এইভাবে চলতে থাকে, হ্যাঁ, 0.9 এইভাবে। তো আমরা এখানে হচ্ছে ধরেন ভ্যালু দিই 0. কত দেবো, 5। তার মানে হচ্ছে 50%, হ্যাঁ, 0.5 দিলাম। তো এবার যদি আমরা যাই, দেখেন একটু কিন্তু অপাসিটি চলে এসেছে, এবং আমরা এই যে এই জায়গাতে যদি দেখি যে এই কালারটা এখন এটা কি হয়েছে, একটু অপাসিটি হয়ে আছে, মানে একটু ট্রান্সপারেন্ট হয়ে আছে। হ্যাঁ, এখন এইখানে এসেও আমরা ভ্যালু গুলো চেঞ্জ করে দেখতে পারবো, যে আমি 0.2 দিলাম, তো 0.2 দিলে দেখেন এটা আরো অপাসিটি হয়ে যাচ্ছে, আরো ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। তারপরে এবার হচ্ছে আমরা 0.9 দিব, তাহলে আবার একটু বেশি হয়ে, মানে অপাসিটির পরিমাণটা আরো কমে গেল। এরপরে এরকম করে করে আমরা হচ্ছে অপাসিটি 1 দিয়ে দিব, তাহলে অপাসিটি একেবারে 100% এটা চলে আসলো। তো সেক্ষেত্রে আর আমাদের ওইটা RGB এর প্রয়োজন পড়ে না। আবার যদি 0 করে দেই, তাহলে হচ্ছে ট্রান্সপারেন্সি, টেক্সটটা কিন্তু আছে, এই যে দেখেন টেক্সট আছে, কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে। হ্যাঁ, এই আর কি। তো এখান থেকে আমরা ভ্যালু গুলো চেঞ্জ করতে পারি। তাহলে এটা একটা ফরম্যাট, এটা একটা ফরম্যাট, মোটামুটি এই দুইটাই আমাদের বেশি লাগে। তো এটা ছিল হচ্ছে কালারের বিষয়। এরপরে আমরা আসি ব্যাকগ্রাউন্ডস। তো ব্যাকগ্রাউন্ডস এর জন্য দেখেন এখানে আমরা ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিতে পারি। ওকে, অনেক কিছু করা যায় আর কি। তো আমরা একটা কাজ করি, সেটা হলো যে আমরা HTML এ চলে আসি। আম, এইখান থেকে আমরা এখানে একটি ডিভ নিই। ঠিক আছে, একটা ডিভ নিলাম। সেই ডিভের ভিতরে হচ্ছে একটি পি এলিমেন্ট নিলাম। সেই পি এর ভিতরে হচ্ছে আমরা কিছু লরেন টেক্সট নেই, ধরেন 100। সেভ করলাম, ব্রাউজারে আসি। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি যে, আচ্ছা এই টেক্সটটাকে আরেকটু কপি করি, মানে তাহলে হচ্ছে একটু বড় হবে। সেভ করলাম, এবার যদি আসে এখানে এটা চলে আসলো। তো এটার আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করব এই জায়গাটাতে। তাহলে এখানে আমরা একটু কমেন্ট করি, সিএসএস ব্যাকগ্রাউন্ড। তো এটার জন্য আমরা একটা ক্লাস ইউজ করব। হ্যাঁ, তো প্রথমত এই জায়গাতে আমি একটি ক্লাস দেই এই ডিপটাকে ধরার জন্য। ধরেন হচ্ছে একটি ক্লাস নেম দিলাম, কি ক্লাস নেম দিতে পারি, OS। আচ্ছা, একটা মিনিংফুল নেম দেই, ওস্তাদ ব্যাকগ্রাউন্ড, এরকম একটা নাম দিলাম আর কি। ঠিক আছে, ওস্তাদ ব্যাকগ্রাউন্ড এরকম একটা নাম আমরা দিলাম। অথবা আরেকটা কাজ করি, যে আমরা শুধু ওস্তাদ রাখি, ওস্তাদ নামে এটাকে ক্লাস দিলাম এই ডিপটাকে, এবং এটা ধরে আমরা হচ্ছে সিএসএস করব। তো উম, আমরা কি করতাম যে, তাহলে ক্লাস নেমটাকে আমাদেরকে ধরতে হবে। এর আগের দিন আমরা দেখিয়েছি কিভাবে এটা ইয়ে করতে হয়, ক্লাসকে কিভাবে ধরতে হয়। তাহলে এইভাবে ডট, দেন হচ্ছে ক্লাস নেম ওস্তাদ, তারপরে হচ্ছে এখানে আমরা সিএসএস টা ইউজ করি। তো এইভাবে তো আমরা জানি, হ্যাঁ, কিন্তু আমরা একটু ডিফারেন্ট অ্যাপ্রোচ দেখবো, অন্য একটা অ্যাপ্রোচ, যে কিভাবে এটা করা যায়, সিএসএস গুলো দেখা যায়, এবং আমরা লাইভ ওটা দেখে দেখে কাজ করব। এবং এভাবেই কাজ করা হয়, এটাই রেকমেন্ডেড, যে আপনারা দেখে দেখে ব্রাউজারে দেখে দেখে সাথে সাথে মানে লাইভ দেখে কাজ করবেন যে কি হচ্ছে না হচ্ছে। তো এটার জন্য হচ্ছে আমরা এইভাবে ব্রাউজারে আসব, এসে যেহেতু এটাতে স্টাইল দিতে চাচ্ছি, ইন্সপেক্ট করব, রাইট বাটন ক্লিক করে তারপর হচ্ছে এলিমেন্টস। এখন দেখেন আমাদের দরকার হচ্ছে এই ডিপটাকে ধরা, তো এই ডিপের উপর একটা ক্লিক করব।
এই ডিমের উপরে ক্লিক করার পরে এই যে ডান পাশে দেখেন এই যে হোভার, HOV, তারপর হচ্ছে CLS, তারপর এখানে একটা প্লাস আইকন আছে। হ্যাঁ, তাহলে প্রথমত এলিমেন্টটাকে সিলেক্ট করব, দেন হচ্ছে এই ডান পাশের এই প্লাস আইকনে ক্লিক করব। তাহলে দেখেন এই যে ডট উস্তাদ অটোমেটিক এখানে চলে এসেছে, ব্র্যাকেট যেটা কার্লি ব্রেসে সেটাও চলে এসেছে। তো এই জায়গাটাতে আমরা এর উপরে এখন এই যে এই ফাঁকা জায়গায় এখানে ক্লিক করে এখানে আমরা এখন হচ্ছে সিএসএস গুলো লেখার চেষ্টা করব। তো যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ডে কাজ করবো এই জন্য আমরা লিখি ব্যাকগ্রাউন্ড। দেখেন বিএসসি এই পর্যন্ত লেখার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড রিলেটেড সমস্ত কিছু চলে এসেছে। তো আমরা প্রথমত এটার ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছি। তো বিএসসি এইটুকু লেখার পরে আপার অ্যারো ডাউন অ্যারো, তো আমরা ডাউন অ্যারো ক্লিক করে যে ব্যাকগ্রাউন্ড কালার এটা পাইছি, দেন হচ্ছে এন্টার দেব। এখন এইখানে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের একটা কালার দিই, সেটা হলো ধরেন যে রেড দিলাম। ওকে, রেড। তাহলে দেখেন লাইভলি আমরা এটা কিন্তু দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমাদের কালারটা এটা চেঞ্জ হয়েছে। ঠিক আছে। তারপরে হচ্ছে যে উম, এটা দেখতে ভালো লাগছে না, তো একটু স্পেস থাকলে চারিদিকে যদি একটু স্পেস থাকে তাহলে হয়তো একটু ভালো লাগবে। তো এই জন্য আমরা একটা স্পেসিং দিব। স্পেসিং এর জন্য যেটা করতে হয়, এই রেড, ধরেন যে এটার উপরে ক্লিক করে একবার এন্টার দিবেন, দেন আর একবার এন্টার দিবেন, তাহলে অটোমেটিক্যালি এটা নিচে চলে আসবে। এই জায়গাতে আমরা এখন লিখবো মার্জিন। আচ্ছা, মার্জিন না, আমরা প্যাডিং ব্যবহারটা দেখে প্যাডিং। প্যাডিং দেই হচ্ছে 20 পিক্সেল। এখন আমি এখানে দেওয়ার সাথে সাথে এই জায়গাটাতে খেয়াল করবেন আপনারা, প্যাডিং 20 পিক্সেল, এই যে 20 পিক্সেল দেওয়ার সাথে সাথে চারিদিকে একটা স্পেস তৈরি হলো। ওকে, তাহলে একটু দেখতে সুন্দর লাগছে আগের চাইতে। তো এরপরে যেটা আমরা করবো, যে দেখেন ইন্সপেক্টর স্টাইল শিট, এটার মানে হলো আমরা তো ইন্সপেক্ট করে কাজ করতেছি, তাই না? আমরা আমাদের সিএসএস এ কাজ করছি না। তো যেহেতু ইন্সপেক্টর স্টাইল শিটে কাজ করছে, ইন্সপেক্টরে কাজ করছে, এই জন্য সে এই স্টাইল গুলো ইন্সপেক্টর স্টাইল শিটে থাকে। এখন এই জায়গাতে আমরা একটা ক্লিক মেরে দেব। ক্লিক মারলে দেখেন ওই টোটাল সিএসএস টা এখানে চলে আসবে। দেন এই সিএসএস টা এখানে কন্ট্রোল A এইভাবে সিলেক্ট করতে পারি, অথবা এখানে ক্লিক করে ড্র্যাগ ড্রপ করে এটা সিলেক্ট করে দিলাম। দিয়ে কন্ট্রোল C কপি করব। তারপর হচ্ছে আমরা আমাদের সিএসএস ফাইলে আসবো, দেন এখানে এইটা পেস্ট করে দিব, কন্ট্রোল V। দেখেন এটা চলে আসলো। এখন আমরা ব্রাউজারে চলে আসি, ব্রাউজারে এসে এটাকে রিফ্রেশ করব। এখন দেখেন আমাদের ওই সিএসএস টা, এই যে এই সিএসএস টা কিন্তু এইবার স্টাইল ডট সিএসএস এর 14 নম্বর লাইন থেকে এটা লোড হচ্ছে। এই যে স্টাইল ডট সিএসএস এর 14 নম্বর লাইন থেকে লোড হচ্ছে। ওকে, তো এইভাবে তো এইভাবে আমরা যখন হচ্ছে প্রফেশনালি কাজগুলো করি যারা, তারা মূলত এইভাবে ইন্সপেক্ট করে এই জায়গা থেকে হচ্ছে সিএসএস টা লিখে দেন এটা কপি করে নিয়ে যাওয়া হয়। তাহলে কি হয়, আমরা লাইভ দেখতে পাচ্ছি যে কোথায় চেঞ্জ হচ্ছে বা কোথায় আমাদেরকে চেঞ্জ করতে হবে, এইরকম বিষয়। তো আমরা এখান থেকে দেখলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা দেখলাম। এরপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ইমেজ দেওয়া লাগবে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডের ইমেজ দিতে হবে। তো ধরেন একটা ইমেজ প্রথমত আমাদেরকে ডাউনলোড করতে হবে। তো আমরা একটা কাজ করতে পারি, যে এই জায়গাটাতে আমরা ইন্সপেক্ট করব। ইন্সপেক্ট করে এটা হচ্ছে ডিপ, এই জায়গা থেকে দেখি যে এই ইমেজটা আমরা পাই কিনা। তো দেখেন এই যে ইমেজটা এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা এটা দেওয়া আছে হচ্ছে 8 ডিবি। তো এখানে আমরা ক্লিক করলে এই ওয়েবসাইটের যে সিএসএস গুলো এগুলো কিন্তু আমরা এই যে এই পাশে দেখতে পাচ্ছি। দেখেন এই যে স্টাইল দিয়ে সিএসএস দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে ইনলাইন সিএসএস। আর ইনলাইন সিএসএস আমরা এই জায়গায় দেখতে পাবো, এবং এখান থেকে যদি আমরা এই যে মাউন্টেন জেপিজি এই লেখাটার উপরে যদি ক্লিক করি, তাহলে দেখেন এইখানে আমরা একটা ইমেজ দেখতে পাচ্ছি। দেন এইটার উপরে এই এই যে যে লিংক আছে এই লিংকের উপরে আমরা ক্লিক করে দিব, তাহলে এই ইমেজটা আমি এখান থেকে নিতে পারবো। এখন যেটা করব, সেভ ইমেজ অ্যাজ। হ্যাঁ, এই ইমেজটা সেভ করব। তো ইমেজটাকে সেভ সেভ করব কোথায়, আমাদের যে প্রজেক্ট আছে, যেমন ওস্তাদ 3 ব্যাচ 1, এইখান থেকে M2C2, দেন অ্যাসেটস। আচ্ছা, এই জায়গার ভিতরে আমরা একটি ফোল্ডার তৈরি করে নেই, ইমেজ ফোল্ডার নামে, ইমেজেস। এইভাবেই মানে কনভেনশনটা এটাই, মূলত সবাই ইমেজেস, কেউ কেউ IMG এভাবে লিখে। তো আমরা ইমেজেস ফোল্ডার তৈরি করলাম, এবং এই ইমেজেস এর মধ্যে এই ইমেজটাকে আমরা সেভ করে দেই।
আমাদের ইমেজ ওইখানে চলে গেছে। তারপরে আমরা ফাইল এক্সপ্লোরার থেকে ওইটা দেখতে পারি। এই যে অ্যাসেটস, তারপরে যে ইমেজেস, তারপরে দেখেন এই মাউন্টেন ডট জেপিজি এই ইমেজটা এসেছে। এরপর আমরা ভিএস কোডে আসবো। ভিএস কোডে আসলে আমরা এখানে দেখতে পাবো যে ইমেজের ভিতরে এই যে মাউন্টেন ডট জেপিজি এই ইমেজটা আমরা এখানেও দেখতে পাচ্ছি। তার মানে ইমেজটা ঠিকঠাক মতো আমার ডাউনলোড করা হয়েছে। ওকে, এখন আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমরা তো কালার দিয়েছি, এখন কালারটা থাক, আমরা এবার হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে কাজ করব, যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিভাবে দিতে হয় বা এটা নিয়ে কিভাবে কাজ করতে হয়। তো এটা এখন কেটে দিই, এরপরে ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে আসলাম। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে পাওয়াতে হয়, তো ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য যে সিএসএস রুলস, ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপরে হচ্ছে ইউআরএল। ইউআরএল মানে হলো আপনার যে ফাইলটা আছে বা যে ইমেজ ফাইলটা আছে সেই ইমেজ ফাইলের পাথ এখানে বলে দিতে হবে। ওকে, তো আমরা তাহলে হচ্ছে সিএসএস এ যাই। তো এখন এই ইমেজটা আমরা দিব কোথায়? এই ইমেজটা দিব হচ্ছে আমরা এই জায়গাটাতে। ওকে, এই যে যেখানে ব্যাকগ্রাউন্ড আমরা ইউজ করেছি, ব্যাকগ্রাউন্ড রেড, এই জায়গাটাতে হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে চাচ্ছি। তো ব্যাকগ্রাউন্ড কালার এটা আছে থাক, আমরা হচ্ছে যেটা করব সেটা হলো যে ব্যাকগ্রাউন্ড, দেখেন এখানেও যদি আমি লিখি আমাকে অটো সাজেশন দিবে। এই যে ব্যাকগ্রাউন্ড, সেখান থেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। ওকে, দেন এখানে কি করতে হবে? ইউআরএল। ইউআরএল লেখার সাথে সাথে আমাকে অটো সাজেশন দিচ্ছে, আমরা এন্টার দিয়ে দিলাম, তাহলে হচ্ছে ওই জিনিসটা চলে আসলো। আচ্ছা, আবার একটু যাই, আমাদেরকে কিভাবে এটা লিখতে হবে। তো এটার জন্য যেটা করতে হয়, দেখেন এইখানে হচ্ছে ডাবল কোটেশন, তার ভিতরে হচ্ছে আমাদের ফাইল পাথ। ওকে, তো আমরা এখানে একটা ডাবল কোটেশন দিয়ে দিচ্ছি। এখন আমার ইমেজ আছে কোথায়? এই যে যেভাবে আমরা সিএসএস ফাইলটাকে কানেক্ট করেছিলাম ঠিক সেম প্রসেস। তো আমি আছি কোথায়? আমরা আছি হচ্ছে সিএসএস ফাইলের মধ্যে, অর্থাৎ স্টাইল ডট সিএসএস, অর্থাৎ এই জায়গাটাতে আমরা আছি হচ্ছে এই জায়গাটাতে। কিন্তু আমার ইমেজ আছে কোথায়? আমার ইমেজটা হচ্ছে এই ফোল্ডারের বাহিরে, অর্থাৎ সিএসএস এর ফোল্ডারের বাহিরে। এটা একটু ভালো করে আমরা বোঝার চেষ্টা করব, যে আমরা আছি হচ্ছে স্টাইল ডট সিএসএস, তাহলে সেখান থেকে আমাকে বের হতে হবে, বের হয়ে সিএসএস এর মধ্যে আসতে হবে। সিএসএস এর যখন আমরা আসলাম, এই সিএসএস আর ইমেজেস এটা আবার সেম লেভেলে আছে, তার মানে আমাকে সিএসএস থেকে এবার ডিরেক্টলি ঢুকতে হবে ইমেজেস এর মধ্যে। সেখান থেকে হচ্ছে আমার এই মাউন্টেন ডট জেপিজি এই ফাইলটার পাথটা আমাকে দিয়ে দিতে হবে। অথবা আপনারা যদি একটু হোভার করেন, যেমন মাউন্টেন জেপিজি এইটার উপরে যদি হোভার করি, তাহলে দেখেন এখানে সাদা একটা অংশে ওইখানে আমরা ফাইল পাথটা দেখতে পাচ্ছি, যে সেটা হচ্ছে কি অ্যাসেটস, তারপর হচ্ছে ইমেজেস, তারপর হচ্ছে মাউন্টেন ডট জেপিজি, এইটা ফাইল পাথটা দেখাচ্ছে। তো আমরা যেটা করব, যে আমরা স্টেপ বাই স্টেপ দেখি যে আমরা আছি কোথায়, স্টাইল ডট সিএসএস এইখানে। তো আগের বারে আমরা ছিলাম এইচটিএমএল, মানে সেম লেভেলে ছিলাম, যার কারণে ডিরেক্টলি আমরা হচ্ছে অ্যাসেটস এর ভিতরে ঢুকে গেছি, যেহেতু সেম লেভেলে থাকলে, এই যে সেম লেভেলে থাকলে ডিরেক্টলি আমরা ঢুকতে পারি। কিন্তু এখন তো আর সেম লেভেলে নাই, আমরা আছি হচ্ছে স্টাইল ডট সিএসএস। এইখান থেকে আমাদেরকে প্রথমে এক স্টেপ পিছনে আসতে হবে, তাহলে আমরা সিএসএস ফোল্ডারের মধ্যে ঢুকবো। বা আমরা এখানে এসে একটু দেখি, তাহলে আরেকটু বোঝার সুবিধা হবে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট এই ফাইল পাথটা ইয়ে করতে পারাটা। ধরেন আমরা আছি হচ্ছে স্টাইল ডট সিএসএস, বা এই জায়গাতে যদি খেয়াল করেন যে আমরা আছি হচ্ছে স্টাইল ডট সিএসএস, সেটা আছে হচ্ছে সিএসএস ফোল্ডারের মধ্যে। তার মানে স্টাইল ডট সিএসএস থেকে বের হয়ে সিএসএস এর মধ্যে আসতে হবে, তারপরে হচ্ছে আমাকে অ্যাসেটস ইমেজের মধ্যে ঢুকতে হবে। ওকে, তো আমরা এইখানে একটু দেখি, তাহলে বুঝতে পারবো, যেহেতু স্টাইল ডট সিএসএস থেকে আমাকে এক স্টেপ পেছনে যেতে হবে। তো এই জন্য আমরা এক এক স্টেপ পেছনে যাওয়ার জন্য যেটা করতে হয়, ডট ডট ফরওয়ার্ড স্ল্যাশ। তাহলে এখানে আমাকে দেখেন ভিএস কোড অটো সাজেশন দিচ্ছে, যে আমি এখন তাহলে আছি কোথায়, স্টাইল ডট সিএসএস। এখান থেকে যখন আমি ডট ডট ফরওয়ার্ড স্ল্যাশ দিব, তার মানে হচ্ছে এক স্টেপ উপরে এসেছে সিএসএস। এখন দেখেন সিএসএস আর ইমেজেস সেম লেভেলে আছে, তাহলে আর আমাকে আর কিছু করার দরকার, এখন ডিরেক্টলি আমি ইমেজেস এর মধ্যে ঢুকতে পারবো। এই জন্য আমরা এখানে এখন লিখবো ইমেজেস। অটো সাজেশন দিচ্ছে, আমরা এটা দিয়ে দিলাম। ওকে, ইমেজেস। এখন ইমেজেস এর ভিতরে কি আছে? মাউন্টেন ডট জেপিজি। তো এখন আমরা লিখবো হচ্ছে মাউন্টেন ডট জেপিজি। এটাকে এখন সেভ করব। তারপরে হচ্ছে আমরা আমাদের ব্রাউজারে আসি। এইখানে দেখেন
কালারটা আমাদের গায়েব হয়ে গেছে এবং ইমেজটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি। আসলে কি কালারটা গায়েব হয়ে গেছে? কালারটা আসলে কিন্তু গায়েব হয় না। এখানে দেখেন, এই যে সিএসএস টাতে যদি দেখি, তো সেটা হলো কি যে আমি যদি ইমেজটাকে অফ করে দিই তাহলে আমি কালারটা দেখতে পাচ্ছি। তার মানে আমার কালারটা আছে, সাথে ইমেজটাও আছে, কিন্তু ইমেজটা প্রায়োরিটি পাচ্ছে বিধায় আমরা কালারটা বুঝতে পারছি না। তো এইটার জন্য আমরা কালারটাকে এখন কমেন্ট করে দিব। হুম, তো এইটার উপরে ক্লিক করব, দেন কন্ট্রোল/, এইটা কমেন্ট হয়ে গেল। এটা আর কাজ করবে না, এই যে দেখেন এখন আর কালারটা নেই। এটা যদি আমি উঠাইও দেই, তারপর দেখা যাচ্ছে কালারটা নেই। আচ্ছা, এখন আরেকটা বিষয় দেখেন, আমাদের যে ইমেজ, হ্যাঁ, এই ইমেজটা কি হয়েছে, এই ইমেজটা এই পর্যন্ত কিন্তু শেষ, এবং শেষ হয়ে আবার একটু ডান পাশে ইমেজের একটি অংশ দেখা যাচ্ছে, যেটা কিনা আমাদের এইখানে যদি আমরা আসি, কোথায় যেন ছিল এটা, এই জায়গাটাতেও যদি দেখি, দেখেন ফুল ইমেজ ভিউটা এখানে দেখাচ্ছে, অথচ আমাদের এখানে ফুল ইমেজটা আসে নাই, কিছু অংশ এসেছে এবং এরপরে আবার কিছু অংশ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এই যে যদি আমরা আমাদের যে ওস্তাদ যে ডিপটা আছে সেটার উপরে যদি ইন্সপেক্ট করি, তাহলে আমরা দেখতে পাবো যে দেখেন আমাদের এইখানে ইমেজটা আহ মানে এখানে শেষ হয়ে গিয়ে আবার শুরু হচ্ছে, কারণ বাম পাশটা যেমন ইয়ে কালার সেটা বোঝা যাচ্ছে, যে ইমেজটা শেষ হয়ে আবার শুরু হয়ে যায়, তার মানে কি ইমেজটা রিপিট হচ্ছে। তো এই রিপিটেশনটা বন্ধ করতে হবে। তো এই রিপিটেশন বন্ধ করার উপায় কি? আমরা এই ব্যাকগ্রাউন্ড ইমেজ এর উপরে ক্লিক করব, দেন এন্টার, দেন আবার এন্টার দিব। এরপরে আমরা লিখব ব্যাকগ্রাউন্ড, এরপরে দেখেন, আচ্ছা, তো ব্যাকগ্রাউন্ড আমরা লিখলাম, ব্যাকগ্রাউন্ড, তারপরে হচ্ছে রিপিট, ব্যাকগ্রাউন্ড রিপিট। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড রিপিট, যেহেতু এটা রিপিট হচ্ছে তো আমরা তো রিপিট করতে চাচ্ছি না, তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড রিপিট, এন্টার দিব, দিয়ে নো রিপিট। এই যে দেখেন এখানে হচ্ছে নো রিপিট। তো যেই মাত্র আমরা নো রিপিট দিব, দেখেন আমার এই ইমেজের মানে ইমেজটা কিন্তু আর রিপিট হচ্ছে না। হুম, ইমেজ রিপিটেশন বন্ধ হয়ে গেল। আবার যদি দেখায়, এখানে আনচেক করে দিলাম, দেখেন ইমেজটা রিপিট হচ্ছে, যেই মাত্র আমি বলে দিচ্ছি ইমেজ রিপিট হবে না, তখন ইমেজটা এই অংশটুকু আর আসছে না, তার মানে ইমেজ রিপিটেশন বন্ধ হয়ে গেল। কিন্তু ফুল অংশ জুড়ে কিন্তু ইমেজটা আমার পাচ্ছে না। ঠিক আছে, তো এটার জন্য আমাদেরকে তাহলে কি করতে হবে, বা এই ইমেজের পজিশনটাকে যদি আমরা ঠিক করতে চাই তাহলে কি করতে হবে? তো এখন দেখেন, এটার কারণ হলো যে আমরা যদি হোভার করি, এই যে ওস্তাদের উপরে যদি মাউসটা নেই, তাহলে এই জায়গা থেকে আমরা দেখতে পাবো যে আমাদের ইমেজের অংশ এতটুকু, কিন্তু এই পাশের অংশটা পাই নাই। তো এই জন্য যেটা করতে হয় সেটা হলো এই ইমেজের সাইজটা বলে দিতে হবে। হ্যাঁ, এই যে ব্যাকগ্রাউন্ড সাইজ, যখন আমি ব্যাকগ্রাউন্ড সাইজ দিয়ে এন্টার দিব, দেখেন এখানে অনেকগুলো ভ্যালু আছে। তো আমি কিবোর্ড থেকে ডাউন অ্যারো প্রেস করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইখানটাতে আপনারা খেয়াল করবেন ইমেজটাতে কিভাবে চেঞ্জ হয়। কন্টেন্ট দিলাম, এক ধরনের আসলো। কাভার দিলাম, এবার দেখেন ইমেজটা কিন্তু ফুল জায়গা দখল করে নিল। কন্টেন্ট দিলাম, ইমেজটা কিন্তু ছোট হয়ে গেল, অর্থাৎ ইমেজটা যতটুকু ততটুকু জায়গা নেবে। আর কাভার মানে হলো পুরা ডিপ জুড়ে জায়গাটা নিবে। হ্যাঁ, তো আমরা তাহলে কি করব, আমরা ইমেজ ব্যাকগ্রাউন্ড সাইজটা এটা দিব হচ্ছে কাভার। আচ্ছা, আরেকটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে যে এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, যেটা এই ইমেজটা কোথা থেকে শুরু হবে, অর্থাৎ তার পজিশনটা কেমন হবে সেটা আমরা বলে দিতে পারবো। পজিশনটা কি টপ থেকে শুরু হবে, নাকি লেফট থেকে, নাকি বটম থেকে, নাকি রাইট থেকে, নাকি সেন্টার থেকে, সেটাও বলে দেওয়া যায়। তো এই জন্য যেটা ইউজ করতে হয় সেটা হলো ব্যাকগ্রাউন্ড এই পজিশন। তো ব্যাকগ্রাউন্ড পজিশন যদি দেই, তাহলে দেখেন এখানে অনেকগুলো ভ্যালু আছে, বটম, সেন্টার, লেফট, রাইট, টপ। তো আমরা সেন্টার করে দেব। তো যখন সেন্টার করে দিলাম, এখানে কিছু একটা চেঞ্জ আসলো। আবার যদি আমরা লেফট করে দিই, তাহলে দেখেন আরেকটা কিছু হলো, এই যে এখান থেকে শুরু হচ্ছে। এখন এই ভ্যালুটাকে যদি আমরা রাইট করে দিই, তাহলে এবার এটা শুরু হবে রাইট থেকে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যেটা দরকার হয় সেটা হচ্ছে আমরা সেন্টার করে দিই, সরি, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, তাহলে এই ইমেজটা সেন্টার থেকে শুরু হবে। ওকে, এখন এইটাকে আমরা কি করব, যে পুরো এই জিনিসটাকে এইভাবে
ড্র্যাগ ড্রপ করে সিলেক্ট করে কন্ট্রোল সি কপি করে নিয়ে এই জায়গাটাতে এখন আমরা এই যে উস্তাদ এইটুকু আমাদের তো আর লাগছে না, তাহলে এখানে আমরা এটা পেস্ট করে দিয়ে সেভ করে দিব। এবার আমরা ব্রাউজারে আসি, আর look করলেও দেখেন আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটা ঠিকঠাক মতো আছে। আরেকটা জিনিস এখানে আমরা দেখাবো এখন, ধরেন এই যে উস্তাদ আছে এখানে আমি একটা মার্জিন ইউজ করব। এই যে মার্জিন, মার্জিনের একটা ভ্যালু দিয়ে এইটাও দিলাম 20 পিক্সেল। আচ্ছা এখন দেখেন ডিফারেন্সটা, মার্জিনটা কি হলো, যখন আমি আমার প্রথমে কিন্তু কি ছিল, এই যে এই জায়গাতে যদি আপনারা দেখেন এই যে এই জায়গাতে প্যাডিং ছিল, হ্যাঁ প্যাডিং, এই যে গ্রিন কালার যেটা সেটা প্যাডিং, আর এই যে মার্জিন এটা হচ্ছে অরেঞ্জ কালার। তাহলে যেটা বোঝা যাচ্ছে যে মার্জিনটা কি পায়, মার্জিনটা হচ্ছে বাইরে স্পেস নেয়। যেমন আমাদের ডিপ হচ্ছে উস্তাদ নামের যে ডিপ, এই ডিপটাকে আমরা মার্জিন দিয়েছি 20 পিক্সেল, অর্থাৎ এই ডিপকে বলা হচ্ছে যে যেহেতু মার্জিন 20 পিক্সেল দেওয়া আছে, তার মানে হলো এই 20 পিক্সেল জায়গা এই ডিপের বাহিরে পাবে। হ্যাঁ, এই যে যার কারণে হচ্ছে বাহিরে স্পেসটা তৈরি হয়েছে। আর প্যাডিং যেটা, সেটা হচ্ছে এই ডিপের ভেতরে পায়। এবং আমরা এই যে এখানে যে প্যাডিংটা দিয়েছি দেখেন 20 পিক্সেল, এইটা হচ্ছে ভেতরে জায়গা নিয়েছে। হ্যাঁ, এই যে এই যে এখান থেকে যে স্পেসটুকু, এই যে লেখা থেকে এই পাশে উপরের দিকে চারিদিকে যে স্পেসটুকু, এটা হচ্ছে ডিবের ভিতরের অংশ। আর এটা মনে রাখলে চলবে, মার্জিন হচ্ছে এলিমেন্টের বাহিরের অংশ, প্যাডিং হচ্ছে এলিমেন্টের ভিতরের অংশ। আর ইমেজের যে ব্যাপারটা, ইমেজ কিন্তু প্যাডিং সহ পায়, ইমেজ কখনোই মার্জিনের ভিতরে ঢুকতে পারে না। এই যেটা আমরা এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি যে আমাদের যে প্যাডিংটা, এই প্যাডিংটাকে যদি আমি নাই করে দিই তাহলে দেখেন এটা ঠিক আছে, কিন্তু যখন আমি প্যাডিং দিলাম আমাদের ইমেজের স্টার্টিং পয়েন্ট এই যে প্যাডিং এর এখান থেকে শুরু করে চারিদিকেই থাকে, কিন্তু এই ইমেজটা কিন্তু মার্জিন এই অংশ থেকে শুরু হয় নাই। তাহলে এটা মনে রাখতে হবে যে মার্জিন যেটা, এইটা কখনোই কি হয় না, সরি, ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা মার্জিন থেকে শুরু হয় না, এটা প্যাডিং সহ ব্যাকগ্রাউন্ডটা পায়। আচ্ছা, এখন আরেকটি কাজ আমরা করব, সেটা হলো যে এই পুরো ডিপটাকে আমরা একটা বর্ডার দিতে চাচ্ছি। তো এই জন্য আমরা কি করব, এই যে বর্ডার, ঠিক আছে বর্ডার, আচ্ছা বর্ডারের বিষয়টা এখন দেখালে একটু ইয়ে হবে। আচ্ছা আপাতত তাহলে হচ্ছে এই যে মার্জিন 20 পিক্সেল এটা আমরা নিয়ে নিই। Okay, এই জায়গাতে হচ্ছে এটা পেস্ট করে দিলাম, সেভ করলাম। ওকে, আচ্ছা এখন আমরা এই যে বর্ডারের বিষয়টা দেখবো, মার্জিন দেখলাম, প্যাডিং দেখলাম, এবার বর্ডার। তো এই যে দেখেন বর্ডার, বর্ডার হচ্ছে এই যে চারিদিকে একটা ডিপের চারিদিকে যে একটা লাইন আছে সেটাকে বলা হচ্ছে বর্ডার, বা এই যে এখানে একটা লাল লাইন, বা এখানে হচ্ছে যে একটু কার্ভ করে দেওয়া আছে, এটা হলো আহ এটা হলো একটা বর্ডার। হ্যাঁ, তারপর যে এই পাশে দেখেন যে এটা একেবারে ব্লু কালার দিয়ে যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা বর্ডার। তো এই বর্ডার দেওয়ার জন্য বর্ডার স্টাইলের যে প্রপার্টিজ গুলো সেগুলো এখানে দেখাচ্ছে, যে আমরা যদি বর্ডার দিতে চাই তাহলে কি কি সিএসএস গুলো আছে, বর্ডার দেওয়ার জন্য যে সিএসএস গুলো কি কি। তো প্রথমত এই যে বর্ডার স্টাইল নামে একটা প্রপার্টিজ আছে, সে বর্ডার স্টাইলের ভ্যালু কতগুলো, এতগুলো ভ্যালু। হ্যাঁ, তো আপনারা এগুলো একটু টেস্ট করে দেখবেন, আমরা একটা দেখাবো। তারপর হচ্ছে সে বর্ডারে একটা উইডথ দিতে হবে, অর্থাৎ বর্ডার কতটুকু মোটা হবে, চওড়া হবে সেটা। তারপর হচ্ছে সেই বর্ডারের কালারটা কেমন হবে, দেখেন এখানে আমরা বিভিন্ন ধরনের কালার দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে সেই বর্ডারের ইয়ে থাকবে কিনা, যে বর্ডারটা কার্ভ হবে কিনা, এই বিষয়গুলো আর কি। ঠিক আছে, তো আমরা এগুলো একটু এক্সপ্লোর করে চলেন। তো আমরা যেহেতু উস্তাদ এই ডিবেই কাজ করতে চাচ্ছি, তো এই যে একইভাবে আমরা ওস্তাদের এখানে আসব, এসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ওস্তাদের সিএসএস গুলো আছে। ওকে, তো এখন আমরা এই যে 20 পিক্সেল অথবা মার্জিন এখানে যে কোনো একটা জায়গায় ক্লিক করে এন্টার দিব। তো এখন আমরা লিখবো বর্ডার স্টাইল, কারণ আমাদের বর্ডারের যে স্টাইল সেটা কেমন হবে। তো বর্ডার স্টাইল আমরা সলিড, অনেকগুলো ভ্যালু আছে আমরা এখানে কিন্তু দেখতেও পাইলাম, যেমন আমরা এখানে ভ্যালু গুলো কিন্তু দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে আমরা এইগুলো ইউজ করে দেখতে পারি, যে ড্যাশ দিলাম তখন এইরকম হলো। তারপরে হচ্ছে, সরি,
আর ড্যাশ দিলাম এরকম হলো, ডটেড দিলাম, ভ্যালুটা এরকম হয়ে গেল। এরপরে হচ্ছে আমরা আরেকটি ভ্যালু দিতে পারি, যে গ্রুপ দিলাম তখন ভ্যালুটা এরকম হয়ে গেল। তো এগুলো জাস্ট আপনারা একটু এক্সপ্লোর করবেন। তো এখান থেকে আমরা অধিকাংশ ক্ষেত্রে আমাদের যেটা লাগে সেটা হচ্ছে সলিড, অর্থাৎ কোনো ইয়ে থাকবে না, পুরো সলিড অবস্থায় থাকবে। হ্যাঁ, তো বর্ডার স্টাইল সলিড দেওয়ার সাথে সাথে ডিফল্ট ভাবে একটি বর্ডার পেয়ে যায়, যেটা ব্রাউজারের ডিফল্ট, যে বর্ডারে একটা উইডথ আছে, অর্থাৎ বর্ডার কতখানি মোটা বা চড়া হবে সেটা, বর্ডারের ডিফল্ট একটা কালার পাচ্ছে সেইটা। তো আমরা এটাকে আমরা এই ডিফল্ট স্টাইলটাকে একটু চেঞ্জ করব। তো বর্ডার স্টাইল দিয়েছি, তো সে বর্ডারে কিন্তু একটা কালার থাকা দরকার, তো আমরা এখানে একটা বর্ডারের কালার দিয়ে দিচ্ছি। তো এই জন্য আমরা লিখবো কি, বর্ডার কালার, বর্ডার COLOR, বর্ডার কালার, বর্ডার কালার দিয়ে আমরা কালার ভ্যালু, এইগুলো হচ্ছে আমাদের কিন্তু সবগুলো হচ্ছে কালার ভ্যালু। হ্যাঁ, আমরা এখান থেকে যে ব্লুটা সিলেক্ট করলে ব্লু হয়ে গেল, বা অন্য কিছু আমরা হয়তো আমরা এখানে রেড দিই, তাহলে একটু বোঝা যাবে ভালোভাবে। তো বর্ডার কালার আমরা দিলাম হচ্ছে রেড। এখন আমরা বর্ডারের এই মানে চড়াটা একটু বাড়াতে চাচ্ছি, একটু মোটা করতে চাচ্ছি, তাহলে আমরা কি করব, সেটা হলো এই যে বর্ডার, এটার জন্য আমাদেরকে যেটা ইউজ করবে সেটা হচ্ছে হোয়াইট, বর্ডার বর্ডার উইথ, এটা ইউজ করতে হবে। তো এখানে আমরা ভ্যালু দিব হচ্ছে ধরেন 5 পিক্সেল, 5 পিক্সেল। হ্যাঁ, তাহলে দেখুন একটু কিন্তু চড়া হয়ে গেল। তো এই ভ্যালুটাকে আমরা কম বেশি করতে পারি। কিবোর্ড থেকে যদি আপার অ্যারো প্রেস করি তাহলে ভ্যালুটা বাড়তে থাকবে, এবং এটা কিন্তু চারিদিকে পাবে। হ্যাঁ, যখন আমরা বর্ডার উইথ এভাবে দিব তখন এটা চারিদিকে পাবে। আচ্ছা, আহ, আর যদি হচ্ছে ডাউন আরো প্রেস করি তাহলে ভ্যালু একটা একটা করে কমতে থাকবে। তো আমরা হচ্ছে 10 পিক্সেল এটা রাখি। এখন ধরেন যে আপনি হয়তো চাচ্ছেন যে এই যে বর্ডারের যেটা, এই বর্ডারের 4টা সাইড আছে, এটা হচ্ছে টপ, এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে বটম, এটা হচ্ছে লেফট। তো আপনি চাচ্ছেন হয়তো শুধু বর্ডার টপে একটা ভিন্নতা আনতে। হ্যাঁ, তো আমরা বর্ডার উইথ 10 পিক্সেল দিয়েছি, ঠিক আছে। এখন আমরা যেটা করতে পারি, যে আমরা হয়তো চাচ্ছি যে টপের যেটা সেটা একটু কম হোক। তো তার জন্য আমরা কি করব, এই যে বর্ডার, তারপরে আমরা হাইফেন দিয়ে লিখবো টপ, তারপরে আমরা হাইফেন দিব আবার উইথ। এই যে বর্ডার টপ উইথ, অর্থাৎ বর্ডারের যে টপ আছে সেইটার একটা আলাদা উইথ আমরা দিতে চাচ্ছি। তো এটা ধরেন যে আমি 5 পিক্সেল করে দেবো। ওকে, এই যে দেখেন উপরেরটা কিন্তু 5 পিক্সেল হয়ে গেল। ওকে, তো সেম ভাবে বর্ডার টপ লেফট, বর্ডার টপ রাইট, বর্ডার টপ বটম, এইভাবে আমরা এগুলো বর্ডার টপ লেফট রাইট বটম এইভাবে এই ভ্যালু গুলো চেঞ্জ করে দিতে পারি। আমরা চাইলে হচ্ছে বর্ডার টপের কালারটাও চেঞ্জ করতে পারি। ওকে, যেমন আমরা যদি এখানে আসি, বর্ডার টপ কালার, বর্ডার টপের কালারটা আমরা ব্ল্যাক করে দিতে চাই। এই যে ব্ল্যাক করে দিলাম, তো আমাদের বর্ডার টপের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, তো এইটুকুকে আপাতত আমরা কপি করে নেই, কপি করে আমরা এই ওস্তাদের এই জায়গাটাতে এটা পেস্ট করে দিই। ওকে, আচ্ছা, এখান থেকে আমাদের এই যে বর্ডার টপ উইথ বর্ডার টপ কালার, এই দুইটা আমাদের লাগবে না, এটা কমেন্ট করে রাখি, তাহলে আপনার পরবর্তীতে এটা চাইলে দেখতে পারবেন। কমেন্ট করে রাখলাম, আবার ব্রাউজারে ফিরে আসি। ওকে, এখন দেখেন আমরা হচ্ছে ইয়ে করতে চাচ্ছি যে এইখানে দেখেন এইগুলো কিন্তু কর্নার অবস্থায় আছে। হ্যাঁ, এখানে কর্নার অবস্থায় আছে, তো এটা আমরা হয়তো চাচ্ছি না। তো এটা একটু কার্ভ করতে চাচ্ছি, যেমনটি আমরা এই যে এখানে দেখেছি যে এরকম কার্ভ করতে চাচ্ছি। তো কার্ভের জন্য একটি প্রপার্টিস আছে, সেটা হলো বর্ডার রেডিয়াস, এটাকে বলা হয় বর্ডার রেডিয়াস। হ্যাঁ, বর্ডার রেডিয়াস চলে আসছে। তো এইখানে আমরা ভ্যালুটা দিয়ে দেবো, ধরেন আমরা দিচ্ছি হচ্ছে 5 পিক্সেল। তো দেখেন একটু কিন্তু চেঞ্জ হয়ে গেল, আগের মতো আর কর্নার নাই। হ্যাঁ, তো এই ভ্যালুটাকে আমরা একটু বাড়াতে পারি, এই যে দেখেন ভ্যালুটা বাড়াচ্ছি, এই বর্ডারের এই কর্নার গুলো কিন্তু চেঞ্জ হয়ে গেল। ওকে, বর্ডারের কর্নার গুলো চেঞ্জ হয়ে গেল। ধরেন আমরা 60 পিক্সেল করলাম। এখন এই বর্ডার রেডিয়াস যেটা, এইটারও আবার আহ, মানে 4টা কর্নার আছে। তো 4 ধরনের ভ্যালু আছে, যেমন এইটা একটা, এইটা একটা, এটা একটা, এইটা একটা। তো এইটা হচ্ছে টপ লেফট, অর্থাৎ বর্ডারে এটা এটা যেহেতু টপ, টপের লেফট, টপের রাইট। ওকে, আর এটা হচ্ছে বটম, তাহলে বটমের রাইট, আর এই কর্নারটা হচ্ছে বটম লেফট।
তো এইভাবে কিন্তু আমরা চাইলে যখন আমরা বর্ডার রেডিয়াস দিচ্ছি, এটা 60 পিক্সেল টোটাল টুকুতেই পাচ্ছে, হ্যাঁ, 4টা কর্নারে পাচ্ছে। কিন্তু আমি হয়তো চাচ্ছি যে কোনো একটাতে। তো তার জন্য আমরা কি করব? তো ধরেন আমরা চাচ্ছি বর্ডার টপ লেফট, এইখানে একটা বর্ডার দিতে, হ্যাঁ, তাহলে বর্ডার হাইফেন টপ, তারপরে হচ্ছে হাইফেন লেফট, তারপরে কি রেডিয়াস, এই যে চলে এসছে ব্রাউজারে, যে বর্ডার টপ লেফট রেডিয়াস, এইটাতে আমরা করে দিলাম হচ্ছে 60 পিক্সেল। যদিও আগে থেকে এটা আছে যার কারণে বোঝা যাচ্ছে না, তো আমরা এটাকে কমেন্ট করে মানে ইয়ে করে দিই, আনসিলেক্ট করে দিই। এই যে এখন দেখেন বর্ডার টপ লেফট রেডিয়াস এটা 60 পিক্সেল পাচ্ছে। এখন এটাকে একটু সুন্দর করার জন্য আমরা এই যে এই কর্নারটাকে একটু রেডিয়াস দিই, একটা কার্ভ তৈরি করি। তাহলে এইটা কোনটা? এইটা হচ্ছে বর্ডার বটম রাইট। তাহলে এটার জন্য আমরা যেটা করব সেটা হলো বর্ডার বটম রাইট রেডিয়াস। এটা তো হয়তো আমরা 60 পিক্সেল করে দিচ্ছি, দেখেন চেঞ্জ হয়ে গেল। ওকে, তো এইভাবে আমরা সিএসএস ইউজ করে বর্ডার গুলো দিতে পারি। তো এটা কপি করে নিই, কপি করে এই জায়গাটাতে আমরা এটা পেস্ট করে দিই, সরি, কন্ট্রোল ভি। ওকে, যদি ব্রাউজারে আসি দেখেন এখন আমাদের এটা এই অবস্থায় আছে। আচ্ছা, এখন এখানে তাহলে কয়টা জিনিস দাঁড়ালো দেখেন। একটা হচ্ছে বর্ডারের টাইপটা কেমন হবে, সেটা হলো সলিড। আরেকটা হচ্ছে বর্ডারের কালারটা কেমন হবে, আরেকটা হলো রেডিয়াস। মোটামুটি তিনটে বিষয়। একটা হচ্ছে বর্ডারের স্টাইলটা কেমন হবে, বর্ডারের কালারটা কেমন হবে, এবং বর্ডারের রেডিয়াসটা কেমন হবে। এই তিনটাকে একসাথে আমরা শর্টকাটে লিখতে পারি। তো এটা আমি কমেন্ট করে রাখি। হ্যাঁ, এখানে এবার এটা দেখায়, সেটা হলো যেহেতু এই তিনটা জিনিসটাকে একসাথে লিখতে চাচ্ছি, এই যে এখানে দেখেন বর্ডার স্টাইল, বর্ডার কালার, বর্ডার উইথ, এই তিনটা জিনিসকে আমরা যদি একসাথে লিখতে চাই তাহলে আমরা এভাবে লিখবো, সিম্পল লিখবো হচ্ছে যেমন ধরেন বর্ডার স্টাইল, বর্ডার কালার, বর্ডার উইথ। তো এখান থেকে আমরা বর্ডার এই টেক্সটটুকুকে নিলাম, হ্যাঁ, বর্ডার নিয়ে এখানে একটা কলন দিব। তারপরে হচ্ছে আমরা ভ্যালু গুলো দিব। তো প্রথমত হচ্ছে আমরা টাইপটা দিব কেমন, বা হচ্ছে মানে আমরা ইয়েটা দিব আর কি, বর্ডারের উইডথটা আগে দিব যে কত পিক্সেল এটা, হ্যাঁ। তো ধরেন যে আমরা এটা দিতে যাচ্ছি 60 পিক্সেল। তারপরে আমরা বলবো হচ্ছে বর্ডারের স্টাইলটা কেমন, এটা হবে সলিড টাইপের। তারপরে হচ্ছে আমরা বর্ডারের কালারটা দিব, কালারটা কেমন হবে, কালারটা হবে হচ্ছে রেড। ওকে, তো এইটা রাখি, আর এই তিনটাকে এবার কমেন্ট করে দিই, সেভ করলাম, ব্রাউজারে আসি। এবার দেখেন 60 পিক্সেল যেহেতু দিয়েছি তাই একটু বেশি মোটা হয়ে গেছে, হ্যাঁ, এই যে দেখেন বর্ডার 60 পিক্সেল, সলিড, রেড। আমরা এটাকে চাইলে কমাই দিতে পারি, যেমন 10 পিক্সেল করে দিলাম, তাহলে এটা আবার 10 পিক্সেলে চলে আসলো। তো এইটা আমরা কোথায় পাইলাম? এই যে বর্ডার শর্ট হ্যান্ড, হ্যাঁ, এইখানে দেওয়া আছে বর্ডার শর্ট হ্যান্ড। তো প্রথমত হচ্ছে উইডথটা পাবে, তারপর হচ্ছে স্টাইল, তারপর হচ্ছে রিকোয়ার। এবং এইখানে দেখেন একটা কথা বলা আছে, হচ্ছে স্টাইল কিন্তু রিকোয়ার্ড, অর্থাৎ স্টাইলটা মাস্ট আপনাকে দিতেই হবে। যদি না দিই তাহলে কি হবে, যেমন এই সলিডটাকে আমরা উঠাই দিই, দেখেন সলিডটাকে উঠিয়ে দিলাম, আমার ভ্যালু ঠিকই আছে, বাট হচ্ছে ওইটাকে ওই বর্ডারটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তার মানে বর্ডারের টাইপটা মাস্ট আপনাকে দিতে হবে, হ্যাঁ, এটা মাস্ট লাগবে। এই যে বর্ডার সলিড, সলিড দিয়েছি, এটা বর্ডারটা কাজ করেছে। তো এইভাবে শর্টকাটে এটা লেখা যায়। তো এই ছিল মোটামুটি বর্ডারের বিষয়। আচ্ছা, আরেকটি বিষয় এখানে দেখেন, সেটা হলো যেটা আমরা বললাম ইমেজের ক্ষেত্রে, ইমেজ সবসময় কি হয়, প্যাডিং থেকে শুরু হয়, হ্যাঁ। আর মার্জিনটা কি থাকে, মার্জিনটা থাকে হচ্ছে ডিভের বাইরে। আমি যে যে হোভার করি, জিনিসটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন আপনারা, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা নিয়ে কিন্তু যখন ডিজাইন করতে যাবেন না বুঝলে ঝামেলা হয়ে যাবে। তো সেটা কি, যে মার্জিনটা সবসময় এই যে ওস্তাদ নামে যে ডিভ আছে সেই ডিবের বাহিরে স্পেস তৈরি করবে, যে ভ্যালুটা দিব সেই ভ্যালুর পরিমাণ। আর প্যাডিংটা সব সময় তার ভেতরে জায়গা নিবে, অর্থাৎ এই যে ডিপ যেখান থেকে শুরু হয়েছে তার ভেতরে স্পেস নিবে। আর ইমেজ যেটা, ইমেজ হচ্ছে প্যাডিং যেখান থেকে শুরু হয়েছে, ইমেজটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সেখান থেকেই শুরু হবে।
ওকে। আর হচ্ছে বর্ডার যেটা থাকে, বর্ডার প্যাডিং এর বাহিরে থাকবে, মার্জিনের ভিতরে থাকে। এই জায়গাতে এই যে আহ, এই এই লাল কালারের এই জায়গাটাতে আপনারা দেখেন, এই যে এটা প্রথমত হচ্ছে একটু হালকা অরেঞ্জ, তারপরে হচ্ছে একটু ডিপ অরেঞ্জ, তারপরে হচ্ছে গ্রিন কালার। তো গ্রিন কালারটা ওটা হচ্ছে আমাদের প্যাডিং। তো বর্ডারটা সবসময় প্যাডিং এর বাহিরে থাকে, মার্জিনের ভিতরে থাকে। অথবা আপনারা যদি এখান থেকে এই যে ওস্তাদ এডিবির উপরে ক্লিক করে এখানে যে কম্পিউটেড এখানেও যদি আসেন, তাহলে দেখেন কে কোথায় জায়গা নিচ্ছে। এই যে এই ওস্তাদ ডিবে আমি আমরা প্যাডিং দিয়েছিলাম হচ্ছে 20 পিক্সেল। তো এখানে দেখেন এই যে 20 পিক্সেল, এই যে কোনটা, এই যে এইটা। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে আমাদের কন্টেন্ট, এই টেক্সটুকু হচ্ছে আমাদের কন্টেন্ট। কন্টেন্টের বাইরে হচ্ছে প্যাডিং নেই, প্যাডিং যায়। প্যাডিং এর বাইরে থাকে হচ্ছে বর্ডার, যেটা আমরা 10 পিক্সেল দিয়েছিলাম। বর্ডারের বাইরে থাকে হচ্ছে মার্জিন 20 পিক্সেল। হ্যাঁ, এই জিনিসটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। আর একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হলো প্যাডিং যেখান থেকে শুরু, ব্যাকগ্রাউন্ড ইমেজটাও সেখান থেকেই কাজ করে, বা ব্যাকগ্রাউন্ড কালারটাও সেই জায়গা থেকেই কাজ করে। যেমন আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ রেখেছি, তো ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে এটাকে বন্ধ করে দিলাম। এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখাই, ব্যাকগ্রাউন্ড কালার। ধরেন ব্যাকগ্রাউন্ড কালার কি দিব, ব্লু করে দিলাম। এই যে দেখেন, প্যাডিং যেখান থেকে শুরু হয়েছে, ব্যাকগ্রাউন্ড কালারটাও আমাদের সেখান থেকেই শুরু হয়েছে। ওকে, এই জিনিসটা মাথায় রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে। তো বর্ডারে যেমন আমরা শর্ট হ্যান্ড দেখেছি, ব্যাকগ্রাউন্ডস এরও এরকম একটি শর্ট হ্যান্ড প্রপার্টিজ আছে, যে শর্টকাটে আমরা এটা কিভাবে লিখতে পারি। হ্যাঁ, তো এটা আপনারা এখান থেকে একটু এক্সপ্লোর করে নেবেন। এই যে ব্যাকগ্রাউন্ড শর্ট হ্যান্ড, এখানে যদি যান, তাহলে যে প্রথমে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার থাকে, তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকে, তারপরে ব্যাকগ্রাউন্ড রিপিট থাকে, তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন থাকে। ঠিক আছে, পজিশনটা কি হবে, টপ রাইট বা সেন্টার, কোথা থেকে শুরু হবে, এই আর কি। তো আমরা মার্জিন দেখলাম, প্যাডিং দেখলাম, উইড হাইট এটা তো আম, মানে দেখা হয় নাই যদিও। তো আমরা এখানে এখনই দেখে নিই যে উস্তাদ, এই উস্তাদে আমরা এখানে একটা হচ্ছে হাইট, উইড হাইট এগুলো দিয়ে দিতে পারি। ওকে। তো ধরেন আমি এখানে একটা ওয়েট দিয়ে দিলাম হচ্ছে কত 500 পিক্সেল। দেখেন 500 পিক্সেল দিয়েছে, তো আমার এটা কিন্তু আহ, মানে এর সাইজটা 500 পিক্সেল হয়েছে। তো এটা যে আসলে 500 পিক্সেল হইলো, এটা আমরা বুঝবো কিভাবে। এখন এই যে দেখেন, আমি এইটার উপরে হোভার করব। হ্যাঁ, এটার উপরে হোভার করব, এই যে উস্তাদের উপরে হোভার করব। তো এখানে দেখেন যে আমি এখানে দিয়েছি 500, কিন্তু আমার এই জায়গাটাতে আমি যখন এই ওস্তাদের উপরে হোভার করব, তো তখন এই জায়গাটাতে খেয়াল করবেন যে আমি একটা ভিন্ন ধরনের উইড পাচ্ছি, 559, ধরেন যে 560 পাচ্ছি। তো এটার কারণটা কি? এটার কারণ বুঝতে গেলে আপনাকে তখন বুঝতে হবে হচ্ছে সিএসএস বক্স মডেল। হ্যাঁ, তো ওই বক্স মডেলটা আমি মূলত এই যে এই জায়গাটাতে দেখাইছি। হ্যাঁ, এই যে এইবার এখন দেখেন, আমরা ওস্তাদের ওস্তাদে দিয়েছি কত, উইড দিয়েছে হচ্ছে 500 পিক্সেল। তো এই কম্পিউটেটে আসে এই যে 500 পিক্সেল যেটা, সেটা কিন্তু আমাদের কন্টেন্ট, অর্থাৎ আমি আহ, এই যে উইডথ দিয়ে যে ভ্যালুটা দিলাম, এটা হচ্ছে আমাদের কন্টেন্টের উইডথ। কন্টেন্টটা কতটুকু, এই ডিবের ভিতরে যতটুকু আছে সেটা হচ্ছে আমাদের কন্টেন্ট। তার মানে যে পি এলিমেন্ট নিয়ে যে টেক্সট, এটা হচ্ছে আমাদের কন্টেন্ট। তো যখন আমি উইডথ দিয়ে 500 দিব, তার মানে হচ্ছে আমাদের পুরা ডিবের সাইজ কিন্তু 500 হবে না, এটা হচ্ছে জাস্ট কন্টেন্টের সাইজ হবে 500। হ্যাঁ, কন্টেন্টের সাইজ হচ্ছে 500। আর টোটাল উইডথটা এইখানে যদি হোভার করি, তাহলে দেখা যাচ্ছে 559। এটার কারণ হলো যে বক্স মডেলটা যেটা যেভাবে কাজ করে, তো প্রথমত হচ্ছে আপনার কন্টেন্টের সাইজ হচ্ছে আমাদের 500, তারপরে হচ্ছে 20 পিক্সেল, 20 পিক্সেল কত হলো, 40 পিক্সেল। তাহলে 540। এরপরে হচ্ছে আমরা বর্ডার দিয়েছি ধরেন 9.6, তো 10 পিক্সেলই করে নিলাম। তাহলে এখানে 10, এখানে 10, 10 আর 10-এ 20, আবার 20, 20, 40। তার মানে যেটা দাঁড়াচ্ছে দেখেন, এক সাইডের যদি চিন্তা করি, 20 আর 20-এ 40, আর 10-এ কত, 50। ওকে, 20 আর 20, 40, আর 10-এ 50। তারপরে এইদিকে আবার পাবে। তো এইভাবে হচ্ছে ভ্যালুটা ক্যালকুলেশন হয়। তো
এইটা হচ্ছে আমাদের বোঝাটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আমরা একইভাবে এখানে একটা হাইট দিতে পারবো। তো সেটা গেল, আমাদের হাইট গেল, বক্স মডেলটাও মোটামুটি হইলো। যে এইখানে দেখেন এই যে যেটা আমরা বলতেছিলাম, যে ভিতরের এই অংশটুকু কন্টেন্ট, তারপরে থাকে প্যাডিং, তারপরে থাকে বর্ডার, তারপরে থাকে মার্জিন। এবং যে উইডথ গুলো ক্যালকুলেশন হয় এখানে, এখানে দেখেন এখানে বলা আছে যে কিভাবে উইডথ হাইট ক্যালকুলেশন হয়, টোটালটা, টোটাল উইথ কিভাবে ক্যালকুলেশন হয়। সেটা হচ্ছে যে প্রথমত আমাদের কন্টেন্ট এরিয়া থাকে, যে পিক্সেলটা আমরা দেই, তারপরে হচ্ছে লেফটের প্যাডিংটাকে নেয়, তারপরে হচ্ছে লেফটের বর্ডারটাকে নেয়। মার্জিনটা কিন্তু উইথ এর মধ্যে আসবে না। তো এই বিষয়টা মাথায় রাখাটা খুবই জরুরি। যার কারণে আমাদের এখানে যেটা হয়েছে যে 20 আর 20, 40, 10 আর 10 আরো 20 মানে 60। তাহলে টোটাল হচ্ছে 560। যেহেতু 9.6 আছে সেই হিসাবে এখানে আমরা দেখতে পাচ্ছি 560 পিক্সেল। এই হচ্ছে সিএসএস বক্স মডেল। হাইটটাও ঠিক সেম ভাবে, হাইটের ক্ষেত্রে তখন ভার্টিক্যালি ক্যালকুলেশন হয়, শুধু মার্জিনটা ইনক্লুডেড হয় না, মার্জিনটা ছাড়া থাকে। তো আর এক্ষেত্রে আমরা আরো কিছু জিনিসপত্র অলরেডি দেখে ফেলেছি, যেমন টেক্সট ফরম্যাটিং, যেমন টেক্সটটাকে সেন্টার করা সেটা আমরা দেখেছি, টেক্সটের কালার দেওয়া দেখেছি। ওকে, এই যে টেক্সট অ্যালাইনমেন্ট আমরা অলরেডি কিন্তু দেখেছি, টেক্সট অ্যালাইন সেন্টার করে, এই যেমন এই যে এই জায়গাতে টেক্সট অ্যালাইন সেন্টার করে সেন্টারিং করেছি। তারপরে হচ্ছে আর কিছু করা যায়, টেক্সট ট্রান্সফরমেশন, যে আমরা আপার কেস হবে নাকি লোয়ার কেস হবে, তো সেক্ষেত্রে আমাদের এই যে টেক্সট ট্রান্সফর্ম এই প্রপার্টিসটা ইউজ করতে হয়। জাস্ট এইগুলো আপনারা একটু করে যদি এক্সপ্লোর করেন তাহলে মোটামুটি এটা হবে। ফন্টস এর ব্যাপারগুলো আমরা দেখেছি যে কিভাবে সিএসএস দিয়ে ফন্টস ইউজ করতে হয়, ফন্ট সরি ফন্ট সাইজ বা এগুলো দিতে হয়, ফন্ট সাইজ কিভাবে আমরা দিয়েছিলাম সেটাও দেখেছি, ফন্টের স্টাইল গুলো। হুম, এর আগের দিন আমরা একটা ইয়েতে দেখাইছিলাম যে ইটালিক করা বা নর্মাল করা। ঠিক আছে, ফন্টস এর সাইজ আমরা দেখলাম, সেটা হলো যে পিক্সেল ভ্যালু দিয়ে যে ফন্ট সাইজ 40 পিক্সেল। তো মোটামুটি আমাদের এই পর্যন্ত দেখা হয়েছে। বাকিগুলো যেগুলো আছে এইগুলো হচ্ছে যে কিছু ডিসপ্লে প্রপার্টি আছে, তারপর হচ্ছে টেবিল প্রপার্টিস গুলো আছে। তো এগুলো মোটামুটি আমরা ইনশাল্লাহ পরের ক্লাসে হয়তো দেখার চেষ্টা করব। তো মোটামুটি আমাদের যে সিএসএস রিলেটেড যে ক্লাস এটাই হচ্ছে আজকের মতো এখানেই।